রাতের অন্ধকারে তোমাকে ঘুমের ঘোরে পেয়ে তোমার সাথে হয়ে অন্যের জন্য ক্ষমা সে তোমার প্রতি আমি ভালোবাসাকে ছোট করতে পারি না। তোমার অপমান সবার সামনে হয়েছে, যাতে তুমি ছোট থেকে আপন মনে করে এসেছো, তারা সবাই তোমাকে ভুল বুঝেছে। আর আমি মূর্তির ন্যায় সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। আমি এইসব কিছুর জন্য তোমার কাছে ক্ষমা চাইব, কিন্তু সবার কাছে তোমার সত্যতা প্রমাণ করার পর আর যারা তোমাকে দোষারোপ করছে, খারাপ মনে করছে, তাদের কাছে প্রমাণ করে দেব তুমি কতটা পবিত্র, কতটা ভালো। তোমাকে তোমার প্রাপ্য আদর, ভালোবাসা আর সম্মান ফিরিয়ে দিয়েই তোমার কাছে ক্ষমা চাইব আমি হীর। আমাকে একটু সময় দাও, আমি ওয়াদা করছি রায়ানের মিথ্যা আমি সবার সামনে প্রমাণ করব। আর সেদিন তোমাকে সবার সামনে প্রপোজ করব, চিৎকার করে সবাইকে জানিয়ে দেব আমি তোমাকে ভালোবাসি। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আমাদের ভালোবাসা সেদিন পূর্ণতা পাবে। ভাইয়া, আপনার পায়ে পড়ি, ছেড়ে দিন আমাকে। আর কখনো শাড়ি পরবো না, আমার ভুল হয়ে গেছে। কেন পরবি না শাড়ি? ও, তার মানে পরের বার থেকে উলঙ্গ হয়ে সিডিউস করতে যাবি ছেলেদের? ছি, এসব কি বলছেন ভাইয়া? বলছি তো ভুল হয়ে গেছে। আমি তোর কবেকার ভাইয়া? বারবার ভাইয়া ভাইয়া বলিস কেন আমাকে? স্যার বলবি। তোর মতো রাস্তার মেয়ের ভাই আমি হতে চাই না। করুণ দৃষ্টিতে তাকিয়ে আছি তুর্যর দিকে। 8 বছর পার হয়ে গেছে, তবুও মাথা থেকে রাস্তার মেয়ের দাগটা এখনো মুছতে পারেনি। তুর্য আমার মুখ পানে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে ওয়াশরুম থেকে বেরিয়ে গেলেন। পিঠে এতগুলো বেল্টের বাড়ি পড়েছে যে এখন স্থির হয়ে দাঁড়িয়ে থাকতেই কষ্ট হচ্ছে। দেওয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি। ঠিক কোন কারণে আমাকে এত নির্মমভাবে মারা হলো সেই কারণটাই আমি জানি না। কিছুক্ষণ আগে তাপসের এনগেজমেন্ট পার্টির জন্য বড় মায়ের দেওয়া কালো শাড়িটাই পরেছিলাম। শাড়িটা পরে খুব সুন্দর করে সেজেছিলাম, কারণ শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। যদিও সেই শাড়ি দ্বিতীয়বার পরার যোগ্য নেই, 2 টুকরো করে ছিঁড়ে দিয়েছেন। কিন্তু সন্ধ্যা থেকে রাতের মধ্যের সময় কি হয়েছে তার কিছুই আমার মনে নেই। আর কেনই বা এইভাবে মারলেন উনি আমাকে? হয়তো ওনাদের বাড়িতে আশ্রিতা, তাই আশ্রিতাদের মারার জন্য কারণের প্রয়োজন হয় না। আমি হীর, এবার এইচএসসি পরীক্ষা দেব। একটু আগে যে আমাকে এভাবে মারলেন উনি তুর্য আহমেদ চৌধুরী, আফজাল চৌধুরীর আর তমা বেগমের 2 মাত্র সন্তানের মধ্যে বড় ছেলে। 2 মাস আগেই লন্ডন থেকে ফিরেছেন। আমি ছোট থেকেই তুর্যদের বাড়িতে থাকি। বড় বাবা আফজাল সাহেব আমাকে এক প্রকার রাস্তা থেকে কুড়িয়েই এনেছিলেন। আমি নাকি বড় বাবা গাড়ির নিচে পড়তে পড়তে বেঁচেছিলাম। অবশ্য এটা কবেকার কথা আমার ঠিক মনে নেই। তখন থেকেই আমি এই বাড়িতেই থাকি, এই বাড়ির মেয়ে হয়ে নয়, বরং আশ্রিতা হয়ে। সব গল্প তো সুখের হয় না, আমার গল্পও হয়নি, হয়ে উঠতে পারিনি এই বাড়ির মেয়ে। এই বিষয়ে অবশ্য আমার তেমন আফসোস নেই। বড় বাবা আমার লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছেন, এর থেকে বেশি আর কি চাই আমার। গায়ের শাড়িটা খুলে ওয়াশরুমে রেখে বাথরবটা গায়ে জড়িয়ে আস্তে আস্তে বেরিয়ে এল। শরীর ব্যথায় ছিঁড়ে পড়ছে। রাত অনেক হয়েছে। এতক্ষণে হয়তো বড় মা আর বড় বাবা ফিরে এসেছেন। নিচে যাবো যাবো করেও শক্তিতে কুলাতে না পেরে বিছানায় গা এলিয়ে দিলাম। 2 চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে যাচ্ছে। যখন থেকে ভালোবাসার শব্দটাও জানি না, হয়তো তখন থেকেই তুর্যকে ভালোবাসি। কেন ভালোবাসি জানি না। তার মতো বদমেজাজি আর রাগে একটা মানুষকে কেউ ভালোবাসতে পারে, এটা হাস্যকর। কিন্তু তবু আমার প্রতিটা রাত কেটে যায় তার স্বপ্নে বিভোর থেকে। 8 বছর আগে যখন ওনাকে বড় বাবা দেশের বাইরে পাঠিয়ে দিলেন, অনেক কান্না পেত, খুব মনে পড়তো ওনার কথা। কিন্তু আজও মুখ খুলে বলতে পারিনি ভালোবাসার কথা। আমার সেই তুমিটা হয়তো কখনো আমার হবে না। হীর 7 পা চিন্তা করতে করতে ঘুমের দেশে তলিয়ে যায়। আমি হীরকে মেরে বাসা থেকে বেরিয়ে যাই। কোথায় গেছি কেউই জানে না। অবশ্য কারো হাতে এত সময় নেই আমার খোঁজ খবর রাখার। ব্যস্ত শহরে সবাই নিজের সমস্যা নিয়ে ব্যস্ত। সারা রাতে আমি আর বাড়ি ফিরিনি। খুব ভোরে দরজায় কলিং বেলের শব্দে হীরের ঘুম ভেঙে যায়। দরপরে উঠে বসতে ঘড়ির দিকে নজর পড়ে, বেলা 7টা বাজে। আর 8 ঘন্টা পরেই তমা বেগম উঠে যাবেন। তমা বেগম ওঠার আগেই নাস্তা রেডি না পেলে হীরের কপালে দুঃখ আছে, আর সেটা হীর ভালো করেই জানে। বিছানা থেকে নেমেই হীর দৌড়ে সদর দরজার সামনে গিয়ে দরজা খুলে দেয়। আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি। আমার চেহারা দেখে হীরের বুকটা দপ করে ওঠে। উস্কো শুষ্কো চুল, সাথে লাল হয়ে যায় চোখ দুটো, আর ডানাতে লেগে থাকা শুকনো রক্ত, সব মিলিয়ে আমার অস্বাভাবিক থাকাটাই প্রমাণ করছে। না চাইতে আমার এই অবস্থা দেখে হীরের বুকের ভেতরটা দুমড়ে উঠছে। আমি হীরকে পা থেকে মাথা অব্দি এক নজরে দেখে দাঁতে দাঁত চেপে বললাম,
কাল রাতে এত মার খেয়েও তোর শিক্ষা হয়নি হির, তাই না? কাল রাতে ছেলেদের শরীর দেখানোর জন্য এত মারলাম, আর আজই তুই বাথরুম পরে করে বেড়াচ্ছিস। তুর্যর কথায় আমার হুঁশ ফিরল। কাল রাতে বাথরুম পরেই ঘুমিয়েছিলাম, আর বড় মার বকার ভয়ে মাথায় ছিল না যে বাথরুম পরেই নিচে নেমে গেছি। না, আসলে আমি। তোর মতো রাস্তার মেয়ের কাছ থেকে এর বেশি কি আশা করা যায়? আপনি ভুল ভাবছেন। তোর মুখ থেকে আর একটা কথাও শুনতে চাই না। নাস্তা আমার ঘরে দিয়ে যা ফার্স্ট। তুর্যকে নিজের সাফাই হিসাবে কিছু বলার আগেই তুর্য নাক সিটকে সেখান থেকে চলে গেলেন। তুর্যর ভালোবাসা পাওয়ার যত চেষ্টাই করি মনে হয় ততটাই ঘৃণা করেন উনি আমাকে। দরজা আটকে দিয়ে ঘরে চলে গেলাম। চট চলতেই ফ্রেশ হয়ে কিচেনে গেলাম নাস্তা বানানোর জন্য। তাপসি আপুর বিয়ে ঠিক হয়ে গেছে। গতকাল এঙ্গেজমেন্ট ছিল, আর এ সপ্তাহ পরেই বিয়ে। এই বাড়িতে আমার একমাত্র বন্ধু তাপসি আপু। আমার সুখে দুঃখে সবসময় আপুকে আমার পাশে পেয়েছি, কিন্তু এখন সেও চলে যাবে। তাপসি আপুর হবু সাহেবী রায়ান ভাইয়া খুবই ভালো মনের মানুষ। আমাকে তার ছোট বোনের মতোই আদর করেন। কাল থেকেই বিয়ের সব আয়োজন শুরু হয়ে যাবে। শরীর এখনো ব্যথা করছে, ভীষণ রাগ হচ্ছে, ইচ্ছে করছে তুর্যকে মেরে তার মাথাটা ফাটিয়ে দিই। হ্যাঁ, এটাই করব। আমি কি তার কেনা দাসী নাকি যে যখন ইচ্ছা তখন আমাকে মারবেন? এর একটা প্রতিবাদ করতেই হবে। তুর্যর জন্য খাবার ট্রেতে নিয়ে তার ঘরের সামনে দাঁড়িয়ে আছি। এবারের একমাত্র এই ঘরটাতে আমার ঢোকা নিষেধ। 2 মাস ধরে উনি ফিরেছেন, আর 2 মাসে আমাকে এই ঘরে একবারের জন্যও ঢুকতে দেয়নি। ট্রেটা দরজার সামনে টেবিলে রেখে দরজায় নক করলাম। দরজার পাশে রাখা ফুলদানিটা হাতে নিয়ে দাঁড়ালাম। সুযোগে আছি, তুর্যর সামনে এসে দাঁড়ালেই ফুলদানি দিয়ে তার মাথায় এক ঘা বসিয়ে দেব। ঘরের দরজা খুলতেই তুর্য ভেজা শরীরে বাহিরে বেরিয়ে এলেন। টাওয়াল হাতে নিয়ে লম্বা চুলগুলো মুছছেন উনি। তার পরনে একটা গ্রে কালারের ট্রাউজার, খালি বুকে বিন্দু বিন্দু পানি জমে আছে। হয়তো এইমাত্র শাওয়ার নিয়ে বেরোলেন। কয়েক সেকেন্ড আগে আমি কল্পনা করেছিলাম ফুলদানি দিয়ে তার মাথায় আঘাত করব, কিন্তু এখন লজ্জায় তার দিকে তাকাতে পারছি না। নিজের অজান্তেই একরাশ লজ্জা এসে চোখে জড়ো হয়েছে আমার। তুর্য আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, হয়তো বোঝার চেষ্টা করছেন আমি এমন অস্বাভাবিক ব্যবহার কেন করছি। ওনার এই তির্যক দৃষ্টি আমাকে আরো বেশি লজ্জিত করে তুলছে। এই লোকটা আমায় এত ঘৃণা করে, তবু আমি বেহাইয়ার মতো তাকেই ভালোবেসে যাই। কেন যেন আমার সব রাগ, সব ঘৃণা তার উপর এসে শেষ হয়ে যায়। ওনার সামনে আমার সর্বোচ্চ সম্পদ, আমার আত্মসম্মানও তুচ্ছ। নিজের কাছেই নিজেকে অনেক ছোট মনে হয় যখন নিজের আত্মসম্মানকে ওনার সামনে বারবার বলি দিতে হয়। কিন্তু আমি কি করব? আমি তো তাকে ভালোবাসি, আর ভালোবাসা সব কিছুর ঊর্ধ্বে। আমাকে আমার ভাবনার জগৎ থেকে টান দিয়ে বের করে গলা খাখারি দিয়ে উঠলেন তুর্য। কি হলো? ফুলদানি হাতে এমন সঙ্গের মতো দাঁড়িয়েছিস কেন? এতক্ষণে আমার হুঁশ হলো যে আমি ফুলদানি হাতে দাঁড়িয়েছিলাম। কই না তো, এমনিতেই ফুলদানিতে ধুলো জমে গেছিল, তাই পরিষ্কার করছিলাম। তোর কি মনে হয় না তুই একটু অন্যরকম বিহেভ করছিস? অন্যরকম মানে? এই যে তুই চোখ ভর্তি লজ্জা, মাথা নিচু করে থাকা, আবার ফুলদানি হাতে মূর্তির মতো দাঁড়িয়ে থাকা, যেন আশেপাশে কি হচ্ছে কিছু খেয়াল নেই। তেমন কিছুই হয়নি, আপনি একটু বেশিই চিন্তা করছেন। ঠিক আছে, মানলাম। নাস্তা এনেছিস? হ্যাঁ, এই তো বরাবরের মতোই বাহিরে টেবিলে রেখে দিয়েছি। খাবারের ট্রেটা ভেতরে রেখে যা। কি বললেন আপনি? আমি ভেতরে যাব? তাও আবার আপনার ঘরের ভেতরে? তুর্য 2 হাত ভাঁজ করে বুকে গুজে সোজা হয়ে দাঁড়ালেন। সহজ বাংলা ভাষা বুঝতে কি তোর অসুবিধা হয়? না, অসুবিধা না, আসলে এই ঘরে ঢোকার অনুমতি নেই তো আমার, তাই একটু অবাক লাগছে যে হঠাৎ আপনি আমাকে ঘরের ভেতরে যেতে বললেন। আচ্ছা, এর মানে কি আমি এই বুঝবো যে আপনি আমাকে এখন আর ঘৃণা করেন না? আপনার এই এক হাত বেশি বোঝার স্বভাব আর যাবে নাই তো? মানে হলো আমি শুধু তোকে ঘরের ভেতর ঢুকতে বলেছি। তোকে আমি ঘৃণা করি কিনা তার ডেফিনেশন দেইনি, আর এরকম কোনো হিন্টও দেইনি। তাহলে তুই কেন এমনটা বুঝলি যে আমি তোকে ঘৃণা করতাম আর এখন করি না? এক মিনিট, কেন যেন সব গুলিয়ে যাচ্ছে। আপনার কোনো কথাই আমি বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলবেন প্লিজ? তোর কিছুই বুঝতে হবে না, তুই জাস্ট খাবারটা ভেতরে রেখে চলে যা। আর কোনো কথা না বাড়িয়ে খাবারের ট্রেটা হাতে নিয়ে তুর্যর ঘরের ভেতরে ঢুকে গেলাম। ঘরের ভিতর বিভীষিকাময় অন্ধকার। ভাগ্যিস বেলকনির পর্দা খানিকটা ফাঁকা করা ছিল, যেখান দিয়ে খুব অল্প সূর্যের আলো তির্যকভাবে ঘরের ভেতর প্রবেশ করছে। নয়তো এই অন্ধকারের হোঁচট খেয়ে পড়ে আমার সবগুলো দাঁত ভেঙে যেত। পরে ভাঙা দাঁত নিয়ে তুর্য কখনোই আমাকে বিয়ে করতেন না।
সাবধানতার অবলম্বন করে এগিয়ে গিয়ে খাবার ট্রেটা সেন্টার টেবিলে রেখে পিছিয়ে আসার সময় কিছু একটার সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যেতে নিলেই কেউ একজন আমার কোমর জড়িয়ে ধরলেন। সামনে থাকা মানুষটা তুর্য ছাড়া আর কেউই হতে পারে না। ওনার শরীরের ঘ্রাণ আমার খুব পরিচিত। প্রতিবার এই ঘ্রাণ আমাকে মাতাল করে তোলে। জানি না কি আছে ওনার মধ্যে, কেন আমি ওনাকে ভালোবাসি। কোনো কারণ নেই ওনাকে ভালোবাসার। যতটা ঘৃণা উনি আমাকে করে, যতটা অপমান করেন, এরপরেও আমার মন তার জন্য কাঁদে, তাকে এক নজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। হঠাৎ তুর্যর তুড়ি বাজানোর শব্দে আমার ভাবনায় ছেদ পড়ল। উনি উৎসুক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। আমাকে ছেড়ে দিয়ে 2 হাত বুকের নিচে গুজে ভ্রু কুঁচকিয়ে জিজ্ঞেস করলেন, আবার কি চিন্তা করছিস মূর্তির মতো দাঁড়িয়ে? কিছু না বলে চলে যেতে নিলেই তুর্য পেছন থেকে আমার হাত টেনে ধরলেন। তুই এত অ্যাবনর্মাল বিহেভ করছিস কেন? কি হয়েছে? বললাম তো কিছু না, হাতটা ছাড়ুন, অনেক কাজ আছে। আমার সাথে থাকতে কি তোর বিরক্ত লাগে? যখনই কাছে আসি তখনই দৌড়ে যাওয়ার ফোন দিয়ে আটিস? নাকি অন্য কেউ আছে? নাকি অন্য কেউ কাছে এলে তোর ভালো লাগে? কোনটা? আমার সাথে খারাপ লাগে নাকি অন্য কারোর সাথে ভালো লাগে? কেন দূরে যেতে চাস বারবার? কি সমস্যা তোর? বল, কেন দূরে যেতে চাস? আমার 2 বাহু ধরে ঝাঁকিয়ে কথাগুলো বললেন তুর্য। আপনি এসব কি বলছেন? আপনি আমাকে ব্যথা দিচ্ছেন। কাল রাতে এত নির্মমভাবে মারার পরেও আপনার মন শান্ত হয়নি? আমার সারা শরীরে ব্যথা করছে। হঠাৎ তুর্য কিছু একটা খেয়াল করে আমার হাত ছেড়ে দিলেন। ওনার চোখ মুখ দেখে মনে হলো হঠাৎ করেই উনি অন্য কোনো খেয়ালে চলে গেছেন। আমি পুনরায় কিছু বলার আগেই তুর্য আমার হাত ধরে তার ঘর থেকে বের করে দিয়ে ঠাস করে ঘরের দরজা লাগিয়ে দিলেন। আমি বেকুবের মতো বন্ধ দরজার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছি হলোটা কি। উত্তর না পেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে সেখান থেকে চলে এলাম। বড় বাবা কিছু জরুরি কাজে একদিনের জন্য ঢাকার বাইরে যাচ্ছেন। যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ ফাইল অফিসে পৌঁছে দেওয়ার জন্য আমার হাতে দিয়ে গেছেন। কিন্তু সমস্যা হচ্ছে অফিস অনেক দূরে, আর একা এত দূর কখনো যাইনি আমি। আগে তো কলেজেও তাসফির সাথে যেতাম, কিন্তু আজকে তাপসি বিয়ের শপিংয়ের জন্য গেছে। গালে হাত দিয়ে সোফায় বসে বসে ভাবছিলাম কি করা যায়। তখনই দেখলাম তুর্য তৈরি হয়ে গাড়ির চাবি হাতে বেরোচ্ছেন। আচ্ছা, আমি যদি তুর্যকে একটু রিকোয়েস্ট করি তবে কি সে আমাকে অফিসে পৌঁছে দেবেন? নাকি প্রতিবার যেমন করে এবারও তেমনই করবেন? কিছুক্ষণ ভেবে চট করেই উঠে পড়লাম। তুর্যর সামনে গিয়ে বললাম, আপনি কি বাহিরে যাচ্ছেন? গাড়ির চাবিটা আঙুলে ঘুরাতে ঘুরাতে তুর্য আমার দিকে তাকালেন। এখন কি তোর কাছে অনুমতি নিয়ে আমার বের হতে হবে? আমি কি সেটা বলছি? শুধু জিজ্ঞেস করেছি, কারণ আমার একটু বাইরে যেতে হবে। তো যা বাইরে। আমি কি তোর হাত পা বেঁধে রেখেছি? সবসময় উল্টা কথা না বললে কি হয় না? আমাকে একটু বড় বাবার অফিসে নামিয়ে দিয়ে আসতে পারবেন? আমাকে কি তোর ড্রাইভার মনে হয়? নাকি আমি ভাড়ায় ট্যাক্সি চালাই? কোনটা? অনুরোধ করছি, এর চেয়ে বেশি কিছুই বলার নেই। তুর্য কিছুক্ষণ চুপ থেকে পুনরায় বলতে শুরু করলেন। অফিসে তোর কি কাজ? বড় বাবার অনেক ইম্পর্ট্যান্ট একটা ফাইল ম্যানেজার আঙ্কেলের কাছে দিতে হবে। তা বাবা এটা তোকে কেন বললো? অন্য কাউকে বললেই তো হতো। আর কাকে বলবে? আপনি তো অফিসে যান না, আর তাপসিও বাসায় নেই। বড় মা একটু পরে তার বান্ধবীদের সাথে বেরোবেন, রইলাম বাকি আমি, তাই আমাকেই বলেছেন। যা, ঝটপট তৈরি হয়ে নে। জি। ওনার কথা মতো একদম ঝটপট কালো চুড়িদারটা পরে তৈরি হয়ে নিলাম। সাথে কালো কাচের চুড়ি, চোখে হালকা কাজল, আর চুলগুলো রাবার ব্যান্ড দিয়ে বেঁধে নিলাম। ফাইলটা হাতে নিয়ে গাড়ির কাছে ছুটে গিয়ে গাড়ির পেছনের সিটে বসে পড়লাম। তুর্য ড্রাইভিং সিটে বসে বিস্ফোরিত দৃষ্টিতে আমার দিকে তাকালেন। আমাকে কি এতটা ইউজলেস মনে হয় তোর কাছে, যে দৌড়ে এসে মহারানীর মতো ব্যাক সিটে বসে পড়লি আমাকে ড্রাইভার বানিয়ে? তোর ড্রাইভার নয় আমি, সামনে এসে বস। আমি আমতা করে বললাম, আসলে বুঝতে পারিনি। ফ্রন্ট সিটে এসে বসে আমাকে উদ্ধার করুন। ওনার কথার কোনো উত্তর না দিয়ে চুপচাপ গিয়ে বসলাম। তুর্য অনেকটা রাগান্বিত হয়ে আমাকে জিজ্ঞেস করলেন, সিট বেল্ট বাঁধতে পারিস নাকি সেটা বেঁধে দিতে হবে? কিছু না বলে সিট বেল্টটা বেঁধে নিলাম। গাড়ি ছুটে চলেছে। ব্যস্ত শহরের ব্যস্ত রাস্তা দিয়ে একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করে সামনের দিকে ছুটে যাচ্ছে। আমরাও ইতিমধ্যে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। অবশেষে প্রতিযোগিতার অবসান ঘটিয়ে গন্তব্যে পৌঁছে গেলাম। আমি গাড়ি থেকে নামতেই তুর্য গাড়ি স্টার্ট দিলেন। অফিসের নিচ পর্যন্ত এগিয়ে গিয়েও আমি দৌড়ে গাড়ির কাছে ফিরে এলাম। আপনি চলে যাচ্ছেন? তো কি করব? না, বলছিলাম ফাইলটা দিয়ে আসা অবধি একটু যদি ওয়েট করতেন। কেন? আমি বাড়ি ফিরবো কিভাবে? আমি তো কিছুই চিনি না। আমার কথাই যেন তুর্য বেশ অবাক হলেন। ঢাকায় 18-19 বছর থেকেও তুই ঢাকার রাস্তা চিনিস না? কখনো এমন পরিস্থিতিতে পড়তে হয়নি যে চিনব।
যা ফাইল দিয়ে আয়, আমি ওয়েট করছি। তুর্য আমাকে এতটা অবহেলা করে না যতটা আমি ধারণা করি। ওনার মনের কোনো এক কোনায় আমার জন্য চিন্তা কাজ করে। হয়তো কিছু সময় তার অবহেলা সহ্য করলেও একদিন না একদিন সে আমাকে ভালোবাসবে, এসব চিন্তা করছিলাম। তখনই গাড়িতে সজোরে ব্রেক কষলেন তুর্য। বেখেয়ালি থাকায় সামনের দিকে ঝুঁকে কপালে হালকা ব্যথা পেয়েছি, কিন্তু ওনাকে বললে আরও বকা দেবেন, তাই চুপচাপ নিজেকে ঠিকঠাক করে নিলাম। গাড়ি একটা হাসপাতালের সামনে দাঁড় করিয়েছেন উনি। ইতিমধ্যে হাসপাতালের নিচেও পৌঁছে গেছেন। আমাকে কড়া গলায় আদেশ করে গেছেন যাতে গাড়ি থেকে এক পাও বাহিরে না দিই। কিন্তু তুর্য হাসপাতালে কেন এসেছে জানার তীব্র ইচ্ছা কাজ করছে। যাবো না করেও কৌতূহল মনকে থামাতে না পেরে ওনার পিছু পিছু হসপিটালে ঢুকে গেলাম। তুর্য বেশি দূর আগাতে পারেনি, তার আগেই আমি তাকে দেখেছি। তুর্যর পিছু পিছু একটা কেবিনে ঢুকে পড়লাম। যতটা বোকা আমাকে দেখতে, আমি কিন্তু ততটাও বোকা না। খুব সাবধানে নিজেকে ওনার দৃষ্টির আড়াল করেছি। উনি যেই কেবিনে ঢুকেছিলেন সেখানে ঢুকতেই আমার চোখ সানা পড়া। তুর্যর বন্ধু নিলয় ভাইয়া হাত পায়ে বিশাল বিশাল ব্যান্ডেজ নিয়ে কুপকাত হয়ে পড়ে আছেন। দেখে মনে হচ্ছে গণধোলাইয়ের শিকার হয়েছেন। কিন্তু ভাববার বিষয় হলো, কাল রাতে নিলয় ভাইয়া একদম সুস্থ ছিলেন, তবে এক রাতের মধ্যে কি এমন হলো যে তার এই অবস্থা? অনেক চেষ্টা করেও ছোট মাথায় কিছুই ঢুকতে না পেরে সেখান থেকে চলে আসছিলাম। পেছন থেকে নিলয় ভাইয়া কাপা কাপা কণ্ঠে আমার নাম ডেকে উঠলেন। হীর। জি ভাইয়া। আর আপনার এই অবস্থা? আমাকে ক্ষমা করে দাও হীর। আর কেউ না জানলেও তুমি তো জানোই যে আমি ভুল কিছু করিনি। নিলয় ভাইয়া কি বলছেন? সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। তুর্য যা দেখেছে পরিস্থিতিটা আদৌ তেমন ছিল না। তুর্য আমাকে ভুল বুঝে আমার এই অবস্থা করেছে। তুমি তো জানোই আমি তেমন কিছুই করিনি। এবারও আমার মাথায় কিছুই ঢুকলো না। আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলুন। কারণ রাতে তুমি আর আমি ডান্স করছিলাম, হঠাৎই তুমি আমার কোলে ডলে পড়ো। আশেপাশে কেউ ছিল না যার কাছে থেকে সাহায্য নেওয়া যেত। এই জন্য আমি তোমাকে পাজাকুলে তুলে উপরে একটা রুমে নিয়ে শুয়ে দেই। নিলয়ের কথা শুনে মনে হচ্ছে সে কোনো একটা মুভির কাহিনী টেনে ছিঁড়ে আমাকে শোনাচ্ছে, কারণ এমন কিছু হয়েছে বলে আমার একদমই মনে পড়ছে না। রাতে যখন তুর্য আমাকে বেঁধে রেখেছিলেন তখন তো আমি সজ্ঞানে ছিলাম। তাহলে নিলয় এসব কি বলছে? নিলয় আবার বলতে শুরু করলেন। তোমাকে বিছানায় শুয়ে দেওয়ার পর আমি উঠতে গেলে বুঝতে পারি আমার শার্টের বোতামের সাথে তোমার চুল আটকে গেছে। তোমার উপর নিজের বর ছেড়ে দিয়ে চুলটা আলগা করছিলাম। ঠিক তখন কোথা থেকে তুর্য এসে আমাকে মারতে লাগলো। তুর্যকে হাজারবার চেষ্টা করেও বিশ্বাস করতে পারলাম না যে তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। আর সেই হোটেল রুম আমরা দুজন কিছুই করছিলাম না, কিন্তু তুর্য আমার উপর না হয় বিশ্বাস নাই করলো, কিন্তু তোমাকে তোমার কোনো বিশ্বাস করলো না। নিলয়ের কথা শুনে কাল রাতের সব ঘটনা আমার কাছে স্পষ্ট হয়ে গেল। তুর্যর আমাকে এতটা অমানবিকভাবে মারার পেছনের কারণ তাহলে এটা। তুর্যর ধারণা আমি আর নিলয় হোটেল রুমে একসাথে। ছি, আমাকে এতটা নিস মনে করেন উনি? এতদিন রাস্তার মেয়ে বললেও গায়ে মাখতাম না, কিন্তু এখন তো উনি আমাকে চরিত্রহীন মনে করেন। আমার বাম হাত চেপে ধরে সজোরে টেনে হসপিটালের সিঁড়ি দিয়ে নামাচ্ছেন তুর্য। এত জোরে হাত ধরেছেন যে ব্যথায় শ্বাস আটকে আসছে। সিঁড়ি দিয়ে নামার সময় হাসকা টানে বারবার পড়ে যাচ্ছিলাম, কিন্তু সেদিকে তুর্যর বিন্দু মাত্র ভুরুক্ষেপ নেই। অবশেষে পুরো হসপিটাল জুড়ে আমাকে টেনে হিসড়ে এনে গাড়ির বোনেটের উপর ধাক্কা দিয়ে ফেলে দিলেন। নিলয়ের মুখ থেকে কাল রাতের ঘটনা শুনে এমনিতেই ওনার উপর রাগ হচ্ছিল আমার, তার উপর ওনার এই ধরনের ব্যবহারের রাগ যেন আমার কয়েক গুণ বেড়ে গেল। তুর্যের মুখে রাগে লাল হয়ে গেছে, চোখ দুটো দিয়ে মনে হচ্ছে এখনই আগুন বের হবে আর সেই আগুনে আমি ঝলসে যাব। তুর্য আমাকে চড় মারার জন্য হাত উঠিয়ে নামিয়ে নিলেন। হয়তো মাঝ রাস্তায় তামাশা করতে চান না। তুর্য নিজেকে যথাসম্ভব নিয়ন্ত্রণ করে আমাকে গাড়িতে উঠিয়ে বসিয়ে নিজের ড্রাইভিং সিটে বসলেন। ওনার রাগ থাকতেই পারে, কিন্তু তাই বলে আমার রাগ তো আর কমেনি, হয়তো আর কমবেও না। শরীরে মারের দাগ মিশে গেলেও চরিত্রের দাগ মিশে যাওয়া সম্ভব না। তুর্য কিছুক্ষণ ঘন ঘন নিঃশ্বাস নিয়ে রাগটাকে নিয়ন্ত্রণ করে গাড়ি চালানোতে মনোযোগ দিলেন। কষ্টে মনে হচ্ছে নিঃশ্বাস আটকে আসছে আমার। কিছুতেই ভুলতে পারছি না নিলয়ের কথাগুলো। জানালার কাছের বাইরে তাকিয়ে আছে আর চোখ দিয়ে বিন্দু বিন্দু চলকনা গড়িয়ে পড়ছে। পুরো রাস্তা ওনার সাথে আমি একটা কথাও বলিনি।
বাড়িতে এসে গাড়ি থেকে নেমে আমি সোজা নিজের ঘরে চলে গেলাম। তুর্য মূর্তির ন্যায় গাড়ির দরজার বাইরে দাঁড়িয়েছিলেন। হয়তো হাসপাতালের বাইরে যে কথাগুলো না বলা রয়ে গেছিল সেইগুলোই বলতে চাইছিলেন, কিন্তু তাকে এই সুযোগ আমি দিতে চাই না। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। দেওয়ালের সাথে হেলান দিয়ে হাঁটুতে মুখ গুজে বসে আছি। যেই ঘরটাতে আমি থাকি সেটা এমনিতেও অনেক ছোট, তারপরেও ঘরে আলো জ্বালা হয়। রাত যত গভীর হচ্ছে অন্ধকার ততটাই জেগে বসছে, কিন্তু আমার অন্ধকারে থাকতেই ভালো লাগছে। কেন যেন আমার আলোর প্রতি একটা তীব্র বিতৃষ্ণা কাজ করছে। মনে হচ্ছে এই অন্ধকার আমার কতই না আপন। আমার সব কষ্ট অন্ধকার তার কালোর মধ্যে চুষে নিচ্ছে। আচ্ছা, তুর্যকে ভালোবাসা কি আমার অপরাধ হয়েছে? আমি নিজ ইচ্ছায় তো তাকে ভালোবাসিনি। কখনো পূর্ব পরিকল্পনাও ছিল না যে তুর্যকে ভালোবাসবো। ভালোবাসাটা কখন যেন নিজের অজান্তেই হয়ে গেছে। কথাগুলো চিন্তা করতে করতেই চোখ ভিজে যাচ্ছিল পানিতে। হঠাৎই কিছু একটা মনে হতেই চমকে উঠলাম আমি। হতে পারে যা আমি ভাবছি সেটা আদৌ সত্যি নয়। এমনও তো হতে পারে তুর্য আমাকে আর নিলয়কে একসাথে দেখে কষ্ট পেয়েছে, এজন্যই এমন করেছেন। হ্যাঁ, তাই হবে। হয়তো তুর্যও আমাকে ভালোবাসেন, তাই তো নিলয়কে মেরেছেন। আমাকে ভুল বুঝেই আমাকে মেরেছেন। না, তুর্য আমাকে ভালোবাসেন, তাই তো আমাকে নিয়ে এতটা পজিটিভ। আমি ওনাকে ভুল বুঝে যায় নয় তাই বলেছি। আমার ওনার কাছে ক্ষমা চাওয়া উচিত। জানি না সঠিক ভেবেছি নাকি ভুল, তবুও নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য বসা থেকে উঠে তুর্যর ঘরের দিকে হাঁটা ধরলাম। বারবার মনে হচ্ছে আমি যেটা চিন্তা করছি সেটাই সঠিক। তুর্য সত্যিই আমাকে ভালোবাসেন, আর এর জন্যই আমার প্রতি উনি এতটা পজিটিভ। তুর্যর ঘরের দরজা হালকা ফাঁকা করে থাকায় নক না করেই ঢুকে পড়লাম। বরাবরের মতো এবারও ওনার ঘর অন্ধকারের জন্য। ডিম লাইটের মৃদু আলোতে ব্যালকনির কাঁচ খোলা, সেটা বোঝা যাচ্ছে। এগিয়ে গিয়ে ব্যালকনির কাঁচ একটু সরাতেই আমার পা থমকে গেল। মুহূর্তের মধ্যে আমার সব স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা ভেঙে চুরমার হয়ে গেল। অর্ধ পোশাকে একটা মেয়ে তুর্যর বুকের উপর শুয়ে আছে ব্যালকনিতে রাখা কাউচে। যেই পরিস্থিতিতে তারা দুজন রয়েছে তাদের মধ্যকার সম্পর্ক বুঝতে আমার আর বাকি নেই। বুক ফেটে বেরিয়ে আসা চিৎকার দুই হাত দিয়ে চেপে ধরে দৌড়ে সেখান থেকে বেরিয়ে এলাম। এই দৃশ্য দেখার আগে আমি অন্ধ হয়ে গেলেও মন্দ হতো না। জেসিকাকে বুকের উপর থেকে উঠিয়ে শোয়া থেকে উঠে বসলো তুর্য। জেসিকা তুর্যর অচমকা ব্যবহারে খানিকটা কেঁপে উঠলেও নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে ভাঙা বাংলায় বলল, হোয়াট হ্যাপেন বেবি? এভাবে আমাকে নিজে থেকে দূরে করে দিলে কেন? তুর্য বসা থেকে উঠে গিয়ে কাউচে রাখা টি শার্টটা গায়ে জড়িয়ে নিয়ে বলল, তোমার এখানে আসা ঠিক হয়নি জেসি। জেসিকা খানিকটা ব্যথিত হয়ে তুর্যর গলা নিচের বাহু ডোরে আবদ্ধ করে বলল, দেশে ফিরে তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো বেবি। আগে আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতে না, আর এখন এতদিন ধরে এসে একটা ফোনও করনি। উল্টো আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এলাম, তাতেও তুমি খুশি নও? এমন কিছুই না, আমি শুধু বলেছি যে তোমার এভাবে হুট করে আমার বাড়িতে আসা ঠিক হয়নি। আমার ফ্যামিলি তোমাকে দেখলে ভুল বুঝবে। ভুল বুঝার কি আছে? উই আর ইন আ রিলেশনশিপ, আর কিছুদিন পরে আমরা বিয়ে করব। লোক জেসি, আমি কিছু বলার আগে জেসিকা আমাকে থামিয়ে দিয়ে আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আমার ঘরের বাইরে এসেও চোখের দেখা অনেক সময় ভুল হয় ভেবে ফিরে এসেছিল হীর। সে ভেবেছিল হয়তো সে যেমনটা দেখেছে সত্যিটা তেমন নয়, কিন্তু এখন নিজের চোখে আমাকে আর সে মেয়েটাকে কিস করতে দেখে হীরের মন পুরোপুরি ভেঙে গেছে। নিজের চোখের সামনে আমাকে অন্য একটা মেয়ের সাথে এই পরিস্থিতিতে দেখার চেয়ে হীরের মরে যাওয়া অনেক ভালো ছিল। দু চোখের পানি আর কান্না আটকে ধরে হীর আমার ঘর থেকে বেরিয়ে এলো। নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে কল্পনা করাও কষ্টকর, সেখানে হীর তার ভালোবাসার মানুষকে অন্য কারো হয়ে যেতে দেখে এলো। এইমাত্র তার কিভাবে রিয়েক্ট করা উচিত সে বুঝে উঠতে পারছে না। নিজের ঘরে এসে সাওয়ার ছেড়ে দেওয়ালে হেলান দিয়ে বসে আছি। কনকনে শীতের রাত, ঠান্ডা পানির প্রতিটি ফোঁটা বরফের তীরের মতো শরীরে এসে পড়ছে। তবুও আমার মনে আগুন জ্বলছে। মনে হচ্ছে কেউ ধারালো ছুরি দিয়ে বুকে অজস্র আঘাত করে যাচ্ছে। বুকের ভেতরটা ক্ষত বিক্ষত হয়ে রক্তাক্ত হয়ে গেছে। সেই রক্ত অশ্রু হয়ে আমার চোখ দিয়ে অঝোর ধারায় ঝরে পড়ছে, কিন্তু তাতেও আমার কষ্ট কমছে না। কি করলেই কষ্ট কমবে? বারবার তুর্যর সেই দৃশ্য চোখের সামনে আসছে। জেসিকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দিল তুর্য। হাউ ডিয়ার ইউ জেসি, ডোন্ট ক্রস ইউর লিমিট। আমি তোমাকে রিলেশনের আগে বলেছিলাম এটা শুধুই টাইম পাস, এর চেয়ে বেশি আমার কাছ থেকে এক্সপেক্ট করো না। আমার জীবন অন্য কেউ আছে এটাও বলেছিলাম, কিন্তু তারপরও তোমার এমন ইনসেন বিহেভিয়ারের মানে কি? আই অ্যাম
ইন লাভ উইথ ইউ তুর্য। জানি এই রিলেশনশিপটা শুধু টাইম পাস ছিল, কিন্তু আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ডোন্ট ডু দিস টু মি, আই ওয়ান্ট ইউ। বাট আই ডোন্ট। আই ওয়ান্ট সামওয়ান এলস। আই নিড সামওয়ান এলস। আই লাভ সামওয়ান এলস। আই কান্ট লিভ উইদাউট ইউ। ডোন্ট টক রাবিশ, জাস্ট গেট আউট ফ্রম হেয়ার। জেসিকা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। আমি কিছুক্ষণ সময় কাজকে উপর হয়ে বসে থেকে কিছু একটা ভেবে উঠে পড়লাম। হীরের ঘরের দিকে এগিয়ে যাচ্ছি। ব্যালকনিতে থেকে ঘরে ফিরে আসার সময় শক্ত কিছু একটা আমার পায়ে আটকে যায়। ছোট্ট সেই জিনিসটা হাতে নিতেই আমার বুকটা মচড়ে উঠল। কালো পাথরের ছোট্ট একটা কানের দুল মেঝেতে পড়েছিল। এই দুলটা আজকে সারাদিন হীরের কানে দেখেছি। আমার আর বুঝতে বাকি নেই যে একটু আগে হীরে ঘরে এসেছিল। আমাকে আর জেসিকাকে আপত্তিকর অবস্থাতে দেখেও নিয়েছে। হীরা আমাকে ভুল বুঝেছে ভাবতেই কেমন অস্থিরতা কাজ করছে আমার মনে। কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থেকে কানের দুলটা ট্রাউজারের পকেটে পরে ঘরের বাইরে বেরিয়ে যাই। অন্যদিকে শাওয়ারের পানি বন্ধ করে আগের মতোই হাঁটু চেপে বাথরুমের মেঝেতে মূর্তির মতো বসে আছে হীর। একটু আগে ঘটে যাওয়া দৃশ্যগুলো চোখের সামনে এদিকেই ঘুরপাক খাচ্ছে। ক্ষণিকে ক্ষণিকে বুকটা কেঁপে উঠছে কষ্টে। হঠাৎ দরজায় খটখট শব্দে ধ্যান ভাঙল হীরের। চোখের পানি শুকিয়ে গাল বেয়ে পড়ে গেছে। বসা থেকে উঠে দাঁড়িয়ে আধ ভেজা কাপড়েই অন্যমনস্ক হয়ে দরজা খুলে দিল হীর। দরজার বাইরে কাছুমাছু হয়ে দাঁড়িয়ে আছে আমি। এতক্ষণ অপরাধবোধ দৃষ্টি নিয়ে নিচু হয়ে থাকলেও হীরের অবস্থা দেখে আমার বুকটা ধুক করে উঠল। দীর্ঘ সময় পানিতে ভেজার কারণে হীরের চোখ মুখ ফ্যাকাশ হয়ে গেছে। গোলাপি আভায় রাঙা ঠোঁটজোড়া ঠান্ডায় কালচে হয়ে গেছে। সেই সাথে টকটক করে কাঁপুনি তো আছেই। এতক্ষণ কান্না করার পরেও হীরের চোখের পানি বাদ মানছে না। তো ও নিজেকে শক্ত রেখে আমার সামনে ঠায় দাঁড়িয়ে আছে। নিজেকে কারো সামনে দুর্বল দেখাতে চায় না হীর। কষ্টগুলো দলা পাকিয়ে গলায় আটকে গেছে হীরের। এত রাতে আপনি আমার ঘরের বাহিরে, কিছু প্রয়োজন ছিল আপনার? আমি হীরের প্রশ্নকে অগ্রাহ্য না করে হীরকে জিজ্ঞাসা করলাম, তোর এই অবস্থা কেন? এত ঠান্ডার মধ্যে এভাবে ভিজেছিস কেন? আমি কেন ভিজেছি সেই কৈফিয়ত কি আপনাকে দিতে বাধ্য আমি? আমি একটা সোজা প্রশ্ন করেছি, যার সোজা উত্তর আমি চাই। কেন ভিজেছিস সেটা বল। হীর কিছুক্ষণ এক দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়ে রইল। ভাবতে লাগলো, এতটা মায়া জড়ানো মুখ সে আর আরেকটা দেখেছে বলে মনে হয় না। এই মায়া ভরা মুখটাই তার সর্বনাশের কারণ। আপনার কোনো কাজ থাকলে বলুন, নয়তো চলে যান, আমি ঘুমাবো। দু চোখ ভেঙে ঘুম আসছে আমার। বলে হীর দরজা আটকে দিতে গেলে আমি হাত দিয়ে দরজা ঠেলে ধরি। একটা ধাক্কায় দরজা খুলে দিয়ে ঘরের ভিতর ঢুকে পড়ি। আমার তীক্ষ্ণ দৃষ্টি প্রবাহিত হতে হতেই এক পর্যায়ে হীরের ভেজা শরীরের উপর এসে স্থির হয়। কালো জামাটা হীরের ভেজা শরীরের সাথে লেপ্টে থাকায় শরীরের অনেকটা ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। না চাইতেও আমার দৃষ্টি সেখানে আবদ্ধ হচ্ছে বারবার। আমার কামনা ভরা দৃষ্টি হীরের দৃষ্টিগোচর হতেই হীরের শরীর কেঁপে ওঠে ঘৃণায়। যে মানুষটাকে এত ভালোবেসে, যার সব অত্যাচার মুখ বুঝে সহ্য করছে, সেই মানুষের কাছ থেকে এসব সে স্বপ্নেও আশা করেনি। অন্যান্য সময় তুর্যর একটি দৃষ্টির জন্য পাগলের মতো অপেক্ষা করি, আর আজ সেই দৃষ্টি আমার শরীরে কাটাতে উঠছে ঘৃণায়। ওনার দৃষ্টিতে লালসে স্পষ্ট ফুটে উঠছে। ছি, উনি এতটা নিজ আমার জানা ছিল না। কিছুক্ষণ আগে ওই মেয়েটার সাথে এত কিছু করার পর এখন আবার আমার উপর কুদৃষ্টি দিচ্ছেন। কোনো কিছু না ভেবেই ঠাস করে তুর্যর গালে একটা চড় বসিয়ে দিলাম। আমি নিজেও জানি না এত সাহস আমার মধ্যে এলো কিভাবে। শুধু এতটুকুই জানি, এই খারাপ মানুষের খারাপ দৃষ্টি আমি আর নিতে পারছিলাম না। তুর্য থাপ্পড় মারার পর থেকে মাথা নিচু করে রেখেছেন। প্রায় 1.5 মিনিটের উপরে হয়ে গেছে, তারপরে ওনার কোনো নড়াচড়া নেই। এখন আমার সত্যিই ভয় করছে। যতই হোক বাড়িটা তুর্যদের, আর আমি এই বাড়িতে আশ্রিতা। তুর্য যদি একলা ঘরে আমাকে আজকেও মেরেও ফেলেন, তবুও আমাকে বাঁচানোর জন্য এগিয়ে আসার মতো কেউ নেই। তুর্যর চেঁচামেচি, বকাঝকা, মার সব আমি দেখেছি, কিন্তু ওনার এই ধরনের নীরবতা এই প্রথম আমার চোখে পড়ল। ওনার এভাবে থাকা আমাকে ইঙ্গিত দিচ্ছে যে এইটা ঝড়ের পূর্বের নীরবতা। না জানি আমার সাথে কি হতে চলেছে। মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছে। হঠাৎ করে এই চারপাশ কেমন ঝাপসা হয়ে আসছে। ধীরে ধীরে শরীর নিস্তেজ হয়ে পড়ছে। আচ্ছা, আমি কি জ্ঞান হারাচ্ছি? ঘুমের ঘরে কারো গরম নিঃশ্বাস আমার মুখের উপরে আশ্রে পড়ছে। ঘুমের পাকুড়াও এতটাও জোরালো যে ইচ্ছে থাকার সত্ত্বেও চোখ খুলতে পারছি না। গরম নিঃশ্বাসের গতি ক্রমশ বেড়ে আমার ঠোঁট বরাবর এসে পড়ছে। এখন আমার চোখ না খুললেই নয়। গালে আলতো কামড় পড়তেই ঘুমের রেশ সম্পূর্ণ কেটে গেল। চোখ খুলতেই তুর্যকে ঠিক আমার মুখের সামনে উপর হয়ে থাকতে দেখে ভয় পেয়ে গেলাম আমি। ওনার শরীরের ভরও আমার উপরেই দেওয়া। মানুষ কতটা নিজ হলে একটা মেয়ের ঘুমন্ত অবস্থার সুযোগ নিতে পারে।
তুর্যর চোখ দুটো বন্ধ করা অবস্থায় তাই বুঝতে পারেনি যে আমি সজাগ হয়েছি। তুর্যর প্রতিটি স্পর্শ আমার শরীরে কাটা দিয়ে উঠছে ঘৃণায়। আর সহ্য করতে না পেরে শরীরের সব শক্তিতে একটা ধাক্কা দিয়ে ওনাকে নিচে ফেলে দিলাম। তুর্য হতভম্ব দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। এমন আকস্মিক আক্রমণের জন্য উনি প্রস্তুত ছিলেন না, তাই এইভাবে দেখছেন। বিছানা থেকে নেমে উঠে দাঁড়াতেই মাথাটা কেমন চক্কর দিয়ে উঠলো। মাথা ঘুরে পড়ে যেতে নিলেই তুর্য আমার হাত ধরে টান দিয়ে তার বুকের সাথে চেপে ধরলেন। তার শরীরে সেই পরিচিত ঘ্রাণ আমার নাকে ভেসে আসছে। একটা সময় ছিল যখন এই ঘ্রাণ আমাকে মাতাল করে দিত, আর আজ সে একই ঘ্রাণ আমাকে চরম অস্বস্তিতে ফেলছে। তুর্যর বুক থেকে নিজেকে সরিয়ে নিয়ে তুর্যকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলাম। আমাকে স্পর্শ করার অধিকার কে দিয়েছে আপনাকে? আপনি আমাকে স্পর্শ করবেন না, বেরিয়ে যান আমার ঘর থেকে। আমি এবার আমার রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে হীরের 2 বাহু চেপে ধরলাম। হীরের বাহু ধরে সজোরে ঝাঁকিয়ে বললাম, কি হয়েছে তোর? এমন করছিস কেন? কি অন্যায় করেছি আমি যার কারণে তুই এমন করছিস? হাত ছাড়ুন আমার। তোর চোখে আমার জন্য এত ঘৃণা কেন? তুই রাতে আমার করে গিয়েছিলি তাই না? কেন গিয়েছিলি? কেন তোটা বিরক্ত বোধ হচ্ছে তোর আমাকে দেখে? আপনার কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি বাধ্য নই। ছাড়ুন আমার হাত। না, ছাড়বো না। ততক্ষণ হাত ছাড়বো না যতক্ষণ না আমি আমার সব প্রশ্নের উত্তর পাচ্ছি। কোনো উত্তরই আপনি পাবেন না। আপনার মতো একটা চরিত্রহীনের কোনো প্রশ্নের উত্তর আমি দেব না। চলে যান এখান থেকে, নয়তো আমি চিৎকার করব। আমি হীরকে ছাড়ার বদলে আরো শক্ত করে চেপে ধরলাম। তুই আমাকে হুমকি দিচ্ছিস? তোর এত সাহস নেই যে তুই আমাকে হুমকি দিবি? ছাড়ুন। আমাকে কষ্ট দিয়ে আঘাত দিয়ে কি অনেক আনন্দ পান আপনি? কি অপরাধ আমার যে সারাক্ষণ আমাকে কষ্ট দেওয়ার অজুহাত খোঁজেন? তোর এত কথা আমি শুনতে চাই না। আমি শুধু জানতে চাই তুই কেন আমার ঘরে গিয়েছিলি। হীর ব্যথা পাওয়ার কথা বলার পরেও আমি কোনো কিছু গ্রাহ্য না করলে হীরের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আপনার ঘর, আপনার জীবন, আপনার ভালোবাসা। আমি কোথাও নেই। আপনার জীবনের ত্রিসীমানাতেও আমি নেই। ভুল হয়ে গেছে আমার, অনেক বড় অপরাধ হয়ে গেছে আপনাকে আপন ভেবে। আপনাকে মনের ঘরে রাজত্ব করতে দেওয়াটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। আমার সর্বনাশের জন্য আমি নিজে দায়ী। আমি নিজেই নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে দিয়েছি। আপনার কোনো দোষ নেই। আমার এই পতনের দায় আমি কাউকে দেব না। হীরের পাগলের মতো আওড়াতে থাকে একটা কথা হয়তো আমার বোধগম্য হয়নি। কি বলছিস এসব? আপনি দয়া করে এখান থেকে চলে যান। আমি আপনার পায়ে পড়ছি, চলে যান এখান থেকে। আমি আর নিতে পারছি না। আমিও তো একটা মানুষ। একটু আমার দিক চিন্তা করেন। আমি কিভাবে এত কষ্ট সহ্য করব? চলে যান, একা ছেড়ে দিন আমাকে। হীর আমাকে ধাক্কাতে ধাক্কাতে ঘরের বাইরে বের করে দরজা ভিতর থেকে আটকে দিল। আমি বন্ধ দরজার বাইরে মূর্তির মতো দাঁড়িয়ে আছি আর হীরের বলা কথাগুলোর অর্থ বোঝার চেষ্টা করছি। হীরের পাগলামো আর তার প্রতি রাগ দেখে এটা আমি ভালো করে বুঝতে পারছি যে হীর আমাকে আর জেসিকাকে একসাথে দেখেছে, কিন্তু একসাথে দেখলে হীরের এভাবে রিয়েক্ট করার কারণ তো আমি কিছুই খুঁজে পাচ্ছি না। তবে কি হীরের মনে আমার জন্য অনুভূতি কাজ করে? সব কিছুই কেমন যেন ঘোলাটে মনে হচ্ছে আমার কাছে। হীরের অনুভূতিগুলো বোঝার সামর্থ্য আমার নেই। হয়তো আমার অপরাধ বোধ আমাকে এতটাই শক্ত করে আঁকড়ে ধরেছে যে আমি বুঝতেই পারি না। বিছানায় শরীর এলিয়ে দিয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছি আমি। দু চোখে কার্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। নিজের একটি ভুলের জন্য আজ আমি হীরের চোখে অপরাধী হয়ে গেলাম। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই ভুলের মাসুল আমি দিতে পারবো না। হীর আমাকে ঘৃণা করে, কথাটা ভাবতেই কেমন একটা অস্থিরতা কাজ করে। বুকের বাঁ পাশে তীব্র চিনচিন ব্যথা অনুভব করছি। এতটা কষ্ট হচ্ছে যা হয়তো চিৎকার করে সবাইকে বলতে পারলে কমতো, কিন্তু ছেলেদের কষ্ট পাওয়া বারণ। তাদের হৃদয়ে রক্তক্ষরণ হলেও মুখে হাসি ফুটিয়ে রাখতে হয়। চোখের পানি দুহাতে মুছে সিগারেটের প্যাকেটটা হাতে নিয়ে বেলকনিতে গিয়ে দাঁড়ালাম। সিগারেটের আগুন জ্বালে একের পর একটা টান দিয়ে যাচ্ছি। ধোয়ার কুণ্ডলি রাতের কালো আকাশে উড়ে দিয়ে বুকের ভিতরে কষ্টের অগ্নিগিরির তাপ কম রাখার পিতার চেষ্টা করছি। অপরদিকে বিছানায় উপর হয়ে বালিশে মুখ গুজে অঝরে কেঁদে চলেছে হীর। দুদিকে দুজনের মনে আজ কষ্টের লাভা টকবক করে ফুটছে। দুজনের কারণ এক না হলেও ব্যথাটা সমপরিমাণের। ভালোবাসায় সিক্ত দুটি হৃদয় দুই দিকে একটি নির্ঘুম রাত পার করে দিল। রাতের অন্ধকার তার দায়িত্ব পালন করে বিদায় নিয়েছে বেশ কিছুক্ষণ। চারদিকে ভোরের আলো ফুটে উঠেছে। জানালার ফাঁক দিয়ে সূর্যের প্রথম কিরণ তীর্যক কবরে প্রবেশ করছে হীরের মুখের উপর। সারা রাত কান্না করে শেষ রাতের দিকে চোখ লেগে গেছিল হীরের। ঘুম থেকে উঠে বসতেই মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব হয়। চোখ মুখও কেমন লাল হয়ে আছে। মনে হচ্ছে জ্বর আসবে। কিছুক্ষণ সময় বিছানায় ঝিম মেরে বসে থেকে উঠে পড়লাম। আজ তাপসির গায়ে হলুদ, অনেক কাজ করতে হবে। সকাল সকাল চৌধুরী মেনশনে কাজের ধুম পড়ে গেছে। তাপসির হলুদের প্রোগ্রাম করা হবে আজ সন্ধ্যায়। আর কাল বিয়ের জন্য হল বুক করা হয়েছে।
কিন্তু আমার বাবার ইচ্ছে অনুযায়ী হলুদের প্রোগ্রাম বাড়িতেই করা হবে। তমা বেগম এমনিতেই বাড়ির কাজে ধারে কাছে না গেলেও আজ সে ভীষণ ব্যস্ত। মেয়ের বিয়ে বলে কথা, কাপড় গয়না বাকি সব কিছু নিজের হাতে সামাল দিচ্ছেন। কাল রাতে দীর্ঘ সময় শাওয়ার নিয়ে পানিতে ভেজার ফলে হীরের শরীর জ্বরে পড়ে যাচ্ছে। তবুও নিজের শরীরকে উপেক্ষা করে দিব্যি সারা বাড়ি ছুটে বেড়াচ্ছে নানা কাজে। তাপসির হলুদের জন্য আমার ফুপু হাফসা বেগম আর তার মেয়ে এসেছে। আমার ফুপু চৌধুরী মেনশনে বেশি আসা যাওয়া করেন না। খুব গুরুত্বপূর্ণ কাজ বা অনুষ্ঠান না হলে তাকে দেখাই যায় না। হাফসা বেগম আর তমা বেগমের মধ্যে কোনো একটা ঝামেলা আছে। তার দুজন সামনাসামনি হলে স্পষ্ট বোঝা যায় তাদের মধ্যে সব ঠিক আছে এমনটা দেখানোর অনেক চেষ্টা করলেও তাদের মধ্যে একটা তিক্ত ভাব সর্বদাই পরিলক্ষিত হয়। হাফসা বেগম ড্রয়িং রুমে বসে আছেন। হীর কিচেন থেকে ড্রয়িং রুমে বারবার আসা যাওয়া করছে নানা কাজে। হাফসা বেগম এক দৃষ্টিতে হীরের দিকে তাকিয়ে আছেন। তাকে দেখে মনে হচ্ছে অনেক কিছু বলতে চায় সে হীরকে, কিন্তু বলার সাহস করতে পারছে না বা সুযোগ পাচ্ছেন না। অনেকটা সময় ইতস্তত করার পর সংকোচ কাটিয়ে উঠে হাফসা বেগম হীরকে ডাক দিলেন। হীর, জি ফুপি আম্মু। কেমন আছিস মা? জি আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হাফসা বেগম হীরের মাথায় হাত রাখতে চমকে উঠলেন। জ্বরে শরীর গা পড়ে যাচ্ছে। হাফসা বেগম আতঙ্কিত হয়ে হীরকে বললেন, তোমার শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে, এত জ্বর এসেছে, তুমি ডাক্তার দেখাওনি? এতটুকু জ্বরে আমাকে কাবু করা সম্ভব নয় ফুপি আম্মু। আমি ঠিক আছি, আপনি চিন্তা করবেন না। ওই তো কালকে একটু ভিজেছিলাম, তাই শরীরটা একটু গরম হয়ে উঠেছে, একটু পরেই ঠিক হয়ে যাবে। হাফসা বেগম পুনরায় কিছু বলার আগেই তমা বেগম সেখানে এসে উপস্থিত হলেন। তমা বেগমকে দেখে হাফসা বেগম হঠাৎই চুপ হয়ে গেলেন। কিছুটা কাচুমাচু করতে করতে হাফসা বেগম সেখান থেকে উপরের ঘরে চলে গেলেন। তমা বেগম হীরকে কর্কশ কণ্ঠে বললেন, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করার কি দরকার? যা, অনেক কাজ পড়ে আছে, একটু পরেই মেহমান আসা শুরু হয়ে যাবে। তাসবিকেও তৈরি করতে হবে, তাড়াতাড়ি কর। জি বড় আম্মু, আমি যাচ্ছি, আপনি চিন্তা করবেন না, সব হয়ে যাবে। এদিকে আমি বেলকনিতে দাঁড়িয়ে আছি। কালকে রাতে স্মোক করতে করতে বেলকনিতে ঘুমিয়ে পড়েছি, কখন টেরই পাইনি। একটু আগে হট্টগোল শব্দে ঘুমে গেছে। আচমকা পেছন থেকে কেউ জড়িয়ে ধরলে খানিকটা চমকে উঠি। এতটা ভালোবেসে আমাকে জড়িয়ে ধরার মতো এ বাড়িতে একমাত্র হীরই আছে, কিন্তু স্পর্শটা অনেক পরিচিত বলে মনে হচ্ছে। কেন যেন মনে হচ্ছে স্পর্শটা হীরের নয়। পিছনে কে আছে জানার জন্য দুহাত ছাড়িয়ে পিছনে ঘুরে দাঁড়ালাম। সারপ্রাইজ বলে চেঁচিয়ে উঠল আমার সামনে থাকা মেয়েটি। আমি এক মুহূর্ত মেয়েটির দিকে তাকিয়ে পরক্ষণে দৃষ্টি নামিয়ে দিলাম। আমি সেখান থেকে সরে এলে মেয়েটি আমার হাত টেনে ধরে। এতে আমি বেশ বিরক্ত হয়ে মেয়েটার হাত থেকে নিজের হাতটা জোরে টান দিয়ে নেই। তুর্য, তুমি আমার সাথে এমন করছো কেন? মেয়েটা অনেকটা কাঁদো কাঁদো হয়ে আমাকে জিজ্ঞাসা করলো, হোয়াট দ্য হেল আর ইউ? তোমার সাহস হয় কী করে আমার হাত ধরার? কে তুমি? তুর্য, তুমি আমাকে চিনতে পারছো না? আমি কিয়ারা। অবশ্য চেনার কথাও না, অনেক বছর হয় তোমার আর আমার দেখা হয়নি। তুমি যখন লন্ডনে চলে গেলে তখন আমি অনেক ছোট ছিলাম। কিয়ারা হাফসা বেগমের একমাত্র মেয়ে। কিয়ারা হীরের 1-1.5 বছরের ছোট বয়সে, কিন্তু হীরের থেকে কয়েক গুণ বেশি আধুনিক। আধুনিকতার সাথে সাথে সৌন্দর্যও হীরের থেকে কোনো অংশ কম নয় কিয়ারার। এতক্ষণ আমি কিয়ারাকে চিনতে পারলাম। আমি তোমাকে চিনতে পারিনি, আই এম সরি এমন ব্যবহারের জন্য। কিন্তু নেক্সট টাইম থেকে আমাকে জড়িয়ে ধরা বা আমার পারমিশন ছাড়া টাচ করবে না, এসব আমার পছন্দ নয়। ওকে, সরি। আসলে এত বছর পর তোমাকে দেখে এক্সাইটমেন্ট ধরে রাখতে পারিনি। ইটস ওকে, এখন তুমি বাইরে যেতে পারো, আমি ফ্রেশ হব। আমি কিয়ারাকে বাইরে যেতে বলে ওয়াশরুমে চলে গেলাম। কিয়ারা কিছুক্ষণ আমার যাওয়ার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে রইল। আমার তরফ থেকে এতটা রুডনেস সে আশা করেনি, তাই অনেকটা ব্যথিত হয়ে সেখান থেকে চলে গেল। সারাদিন কাজের চাপে আমার আর হীরের একবারও দেখা হয়নি। বিকালের দিকে হীর নিজে হাতে তাসফিকে হলুদের জন্য তৈরি করে দিল। কাঁচা হলুদ রঙের শাড়ি আর কাঁচা ফুলের গহনায় তাসফিকে ভীষণ সুন্দর লাগছে, যেমনটা নতুন বউকে দেখায়। তাসফির সাজ সম্পূর্ণ শেষ হলে তাসফিও হীরকে তৈরি হয়ে নিতে বলে। তাসফি হীরের জন্য শপিং করেছে। হীর নিজের ঘরে এসে গোসল করে নিল। তারপর তাপসের কিনে আনা শাড়িটা কোনো মতে গায়ে জড়িয়ে হালকা মেকআপ করে নিল। সেই সাথে 2 চোখ ভর্তি কাজল আর কিছু ফুলের গহনা গায়ে জড়িয়ে নিল। হিল সাধারণত চুল খোলা রাখে না, কিন্তু আজকে গয়নার সাথে বাঁধা চুল কেমন যেন বেমানান লাগছিল, তাই খোপার চুল খুলে পিঠে এলিয়ে দিল। ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক দিয়ে তৈরি হয় হীর। একবার নিজেকে আয়নায় ভালো মতো দেখে ঘর থেকে বের হয়ে গেল হীর। ঠিকঠাক লাগছে তাকে। এখন কেউ তো আর তার প্রেমে হাবুডুবু খাবে না, তেমন আহামরি সুন্দরী দেখার কি দরকার। সন্ধ্যা শুরু হতে হলুদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আমি একটা সাদা পাঞ্জাবি আর পাজামা পরে আছি, ভীষণ আকর্ষণীয় লাগছে।
এমনিতে আমি দেখতে অতিরিক্ত মাত্রায় হ্যান্ডসাম, তার উপর সাদা পাঞ্জাবিতে আরও বেশি সুদর্শন লাগছে। আর যে কোনো মেয়ে আমাকে দেখে আমার প্রেমে পাগল হয়ে যাবে নিশ্চিত। তাপসির বান্ধবীরা, কিয়ারা এবং অন্যান্য মেয়েরা আর চোখে বারবার আমার দিকে তাকাচ্ছে, কিন্তু আমার সেদিকে কোনো হুঁশ নেই। আমার অস্থির চোখ দুটো কিছু একটা খুঁজছে। পুরো টেরেস জুড়ে আমার চোখ বিচরণ করছে আমার প্রিয়সীর খুঁজে। আমার প্রিয়তমা আসলে কে সেটা নিয়ে আমি নিজেই দ্বিধায় ভুগছি। তবু এই মুহূর্তের জন্য আমি সব দ্বিধা, সব অনুতাপ ভুলে যেতে চাই। শুধু মনে রাখতে চাই আমার চোখ এই ক্ষণে হীরকে সামনে চায়। আমার দীর্ঘক্ষণের প্রতীক্ষার সমাপ্তি ঘটিয়ে হলুদ শাড়িটা কিছুটা টেনে টেরেসের দরজা দিয়ে প্রবেশ করলো হীর। শাড়ি পরে তার অবস্থা নাজেহাল, কুচি অনেকটা নিচে নেমে গেছে, যার ফলে হাতে ধরে ধরে হাঁটতে হচ্ছে তাকে। চুলগুলো খুলে দেওয়াতে সেগুলো চোখ মুখের উপর আসছে বারবার। এক হাতে কাচের ছড়ি, অন্য হাতে ফুলের ডালা। বারবার মুখের উপর সব চুল মিলিয়ে যাচ্ছে। ওর অগোছালো লাগছে হীরকে, তবু আমার কাছে তাকে দেখে হুরের থেকেও কম লাগছে না। আগোছালো শাড়ি, এলোমেলো চুলে যেন হীরের সৌন্দর্য আরও কয়েকগুণ বেড়ে গেছে। আমি বাড়ি ফেরার পরেই প্রথম হীরের খোলা চুলে দেখতে পেলাম। কোমরের নিচ পর্যন্ত হালকা ঢেউ খেলানো চুল, যে কারো মন কেড়ে নেওয়ার ক্ষমতা রাখে। হীরের সৌন্দর্য বিলাসে মগ্ন ছিলাম। হঠাৎই কিয়ারা এসে আমাকে টেনে নিয়ে গেল। সবার দৃষ্টির আড়ালে হীর আমাকে দেখছিল। এক মুহূর্তের জন্য কালাতে ঘটে যাওয়া সব কিছু ভুলে গিয়েছিল, কিন্তু কিয়ারার এইভাবে টেনে নিয়ে যাওয়া দেখে আবারও হীর বুঝে গেল যে আমার উপর তার কোনো অধিকার নেই। বাঁ হাতের উল্টো পিঠ দিয়ে চোখ দিয়ে গড়িয়ে পড়া পানিটুকু মুছে নিল হীর। ছেলের বাড়ির মেহমান এসে তাসফিকে হলুদ দিয়ে চলে গেল। এই সারা সময় আমি আর হীর দুজনেই খুব ব্যস্ত ছিলাম। বাকি যেটুকু সময় ছিল তাতে কিয়ারা আমাকে এক মুহূর্তের জন্য একা ছাড়েনি। খুব ভালোভাবে হলুদের প্রোগ্রাম শেষ করে সবাই নিচে চলে আসে। একমাত্র হীর আর আমি সব কিছু গোছানোর জন্য ছাদে থেকে যাই। আমি সকাল থেকেই সুযোগ খুঁজছিলাম হীরের সাথে কথা বলার, হীরকে বোঝানোর যে সে যেটা দেখেছে সেটা আদৌ সত্যি নয়। আমি সুযোগ বুঝে হীরের সামনে গিয়ে দাঁড়াই। আচমকা তুর্য আমার সামনে এসে দাঁড়ালে ভয় পেয়ে গেলাম। ওনাকে এড়িয়ে অন্যদিকে যেতে নিলেই উনি আবারও আমার সামনে এসে দাঁড়ালেন। ওনার মুখের দিকে তাকাতেও আমার ঘৃণা হচ্ছে। হীর, আমার কথা শোন, তোর সাথে জরুরি কথা আছে আমার। কারাতে যাওয়া হচ্ছে সবটাই একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। ওনার কথার পাত্তা না দিয়ে পাশ কাটিয়ে চলে যেতে নিলেই উনি আবারও আমার হাত চেপে ধরলেন। তুর্যর চোখ মুখ লাল হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে ভীষণ রেগে আছেন। তোর সাহস হয় কি করে আমাকে ইগনোর করার? যেখানে আমি যে তোর সাথে কথা বলতে এসেছি সেখানে তুই আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছিস। তোর আমাকে অ্যাটিটিউড দেখানোর সামর্থ্য নেই। তুর্য আহমেদ চৌধুরী তোর মতো একটা মেয়ের কাছে নিজের সাফাই গাইতে এসেছে, এটাই তোর সাত পুরুষের ভাগ্য। ছাড়ুন, আপনি আমাকে ব্যথা দিচ্ছেন। অবশ্যই এতে নতুন কিছুই নেই। যেই কাজটা আপনি সবসময় করেন আজও সেটাই করেছেন। এতক্ষণ আমার হুঁশ হলো যে এর আগের মাথায় আমি যেটা করেছি সেটা অন্যায়। আমি তুই হীরকে বোঝাতে এসেছি, কিন্তু হীরকে আরও বেশি কষ্ট দিয়ে ফেললাম। হীর চোখের পানি ফেলতে ফেলতে বলল, সত্যি বলেছেন আপনি। আমার মতো মেয়ের সামর্থ্য নেই যে আপনাকে অ্যাটিটিউড দেখায়। আপনাকে ইগনোর করার যোগ্যতা আমার নেই, কিন্তু আফসোস আপনি রাগ আর অভিমানের ভাষাটা বুঝতে অক্ষম। আপনার আমার কাছে সাফাই গাওয়ার কোনো প্রয়োজন নেই। আমাকে ক্ষমা করবেন। আমি আপনাকে ভালোবাসার দুঃসাহস করেছি, ভুলটা আমারই। ওই যে বলে না, বামন হয়ে চাঁদ ধরতে যাওয়া অপরাধ, একদম ঠিক। আমি অপরাধী যে আপনাকে ভালোবেসে কাছে পাওয়ার স্বপ্ন দেখেছি। আমি মূর্তির মতো দাঁড়িয়ে হীরের বলা কথাগুলো শুনছি। সত্যি হীর আমাকে ভালোবাসে, কিন্তু আর আগের মাথায় আমি হীরকে প্রচুর কষ্ট দিয়ে ফেলেছি। ক্রমশ আমার হাতের বাঁধন আগলা হয়ে গেল। হীর কাঁদতে কাঁদতে নিচে চলে যায়। আমি হীরকে আটকানোর চেষ্টা করলেও হীর আর থামে না। ড্রয়িং রুম পার হয়ে হীরের ঘরে যেতে হয়, আর ড্রয়িং রুমে সবাই বসে থাকায় আমি হীরের ঘরে যেতে পারিনি। এলোমেলোভাবে রায়ানের সাথে একই বিছানায় শুয়ে আছে হীর। গ্রে কালারের স্টোনের শাড়িটা তুর্য নিজে হীরের জন্য কিনে এনেছিল। সেই শাড়িটার অর্ধেক আঁচল মেঝেতে পড়ে আছে। এসব দৃশ্য মেনে নিলেও রায়হানের বুকের সাথে লেপ্টে থাকা হীরকে কোনো মতেই মেনে নিতে পারছে না তুর্য আর বাকি সবাই। কিছুক্ষণ বাদেই রায়ান আর তাফসির বিয়ে। এমন একটা সময় এই পরিস্থিতি কিছুতেই গ্রহণযোগ্য নয়। হীরকে রায়ানের সাথে এই অবস্থায় দেখে ধীরে ধীরে তুর্যর পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। নিজের চোখের সামনে যা দেখতে পাচ্ছে আদৌ কি সেটা সত্য? সত্যি কি রায়ান আর হীর একসাথে? কিছুক্ষণ আগে
বিয়ের দিন সকাল সকাল আফজাল সাহেবের পুরো পরিবার বিয়ের হলে এসে উপস্থিত হয়। গতকাল রাতে তুর্য অনেক চেষ্টা করেও হীরের সাথে কথা বলতে পারিনি, তবে সে ঠিক করেছে যে তাফসির বিয়ে সম্পূর্ণ হওয়ার সাথে সাথে হীরকে সব কিছু খুলে বলে দেবে। তার মনের সব কথা, হীরের প্রতি তার সব অনুভূতি, ভালোবাসা এবং তার করা একটি ভুলের কথাও সে হীরকে জানিয়ে দেবে। অনেক হয়েছে লুকোচুরি, আর না, এবার সময় এসেছে তুর্য আর হীরের এক হয়ে যাওয়ার। অনেকটা সাহস আর এক সমুদ্র ভালোবাসা বুকে নিয়ে তুর্য হীরের সামনে নিজের ভালোবাসা নিবেদনের জন্য প্রস্তুত। যত সময় পেরিয়ে যাচ্ছে তাফসি আর রায়ানের বিয়ের সময় তত এগিয়ে আসছে। তাফসিকে সাজানোর জন্য বিউটিশিয়ানরা এসে পড়েছে। রায়ান আর তার পুরো পরিবারও আগেই হলে এসে পড়েছে। কয়েক ঘন্টা পরেই এই হলে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। চোখে হাজারো নতুন জীবনের স্বপ্ন সাজিয়ে বধূ সাজছে তাফসি। ছোটবেলা থেকে একটু একটু করে জমিয়ে এক সমুদ্র ভালোবেসে এসেছে সে রায়ানকে। আজ তার ভালোবাসা বৈধভাবে পূর্ণতা পেতে চলেছে। ভাবতেই কেমন সুরসুরি লাগছে তাফসির। তাফসির সাজ প্রায় শেষের দিকে, এখন শুধু চুলে খোপা করে বিয়ের লেহেঙ্গাটা পরা বাকি। বেশ অনেকক্ষণ যাবৎ হীরকে কোথাও দেখা যাচ্ছে না। তুর্য নিজে পছন্দ করে হীরের জন্য একটা গ্রে কালারের শাড়ি এনেছে। হীরের শাড়ির সাথে ম্যাচিং করেই তার নিজের জন্য গ্রে কালারের পাঞ্জাবি। তুর্য নিজে শাড়িটা হীরকে দিলে যদি হীর না নেয় সেই ভয়ে তাফসিকে দিতে বলেছিল। তাফসির কোনো কথা হীর ফেলতে পারবে না, এটা তুর্য খুব ভালো করেই জানে, তাই তো সেই শাড়িটা গায়ে জড়িয়ে আছে হীর। তুর্য হীরকে এদিক ওদিক কিছুক্ষণ খোঁজে, কিন্তু পায় না। পরে সে নিজেই নানান কাজে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে রায়ান যেই রুমে ছিল সেই রুমের দরজা খুলছে না অনেকক্ষণ। রায়হানের ছোট বোন রিয়া অনেকবার দরজা ধাক্কায়। ভেতর থেকে রায়ানের কোনো সাড়া না পেয়ে সে তার মা বাবাকে ডাকার জন্য সেখান থেকে চলে যায়। রায়ানের বাবা মা আর তুর্য একসাথে দাঁড়িয়ে কিছু কথা বলছিলেন। সেখানে গিয়ে রিয়া রায়ানের দরজা না খোলার কথা বললে তুর্য অনেকটা ঘাবড়ে যায়। তুর্য আর রায়ানের বাবা মার পেছন পেছন তাফসির বাবা মাও সেখানে উপস্থিত হয়। কয়েকবার রায়ানের নাম ধরে ডাকার পরও কোনো সাড়া না পেলে দরজা ভাঙতে বাধ্য হয়। হট্টগোলের শব্দে তাফসিও সেখানে এসে উপস্থিত হয়। দরজা খুলতেই হীর আর রায়ানকে সবাই একই বিছানায় একে অপরের সাথে লেপ্টে থাকা অবস্থায় পায়। আফজাল সাহেব, তমা বেগম, হাফসা বেগম, তুর্য আর রায়ানের বাবা মা মূর্তির মতো ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আসে। পরিস্থিতির গভীরতা বুঝতে পেরে রিয়া দৌড়ে গিয়ে রায়ানকে জোরে জোরে ডাকতে লাগলো। তমা বেগম তার মেয়ের জামাইকে হীরের সাথে দেখে রাগে বিস্ফোরিত হয়ে এগিয়ে গিয়ে বেডসাইড টেবিলে রাখা পানি ভর্তি গ্লাস হাতে নিয়ে হীরের মুখে ছুঁড়ে মারল। আচমকা শরীরে পানি পড়া হীর আর রায়ান দুজনেই চমকে উঠে বসল। চোখ মুখ হাত দিয়ে মুছে সামনে তাকাতেই বাড়ির সবাইকে তার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বুক কেঁপে উঠল হীরের। কি এমন অন্যায় করেছে সে, যার জন্য সবাই তার উপর এতটা রেগে আছে? পাশ ফিরে তাকাতে আরেকটা ঝটকা লাগলো হীরের। তার পাশে রায়ান কেন বসে আছে? চোখ ফিরিয়ে নিজের শরীরের দিকে তাকাতেই যেন পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে তার। শাড়ির আঁচল টেনে নিজের শরীরকে ঢেকে নিল হীর। হীরের মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। কাল সকাল থেকে জ্বর, তারপর কাল রাত থেকে না খাওয়া, এর কারণেই সে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। কিন্তু সে যে মাথা ঘুরে ঘুরে এই রুমে পড়েছিল সেটা তো সে নিজেও জানে না। আর রায়ান তার সাথে কিভাবে এলো, এই ব্যাপারে তারও কোনো হদিস নেই। পুরো রুম জুড়ে পিনপতন নীরবতা বিরাজ করছে, কারো মুখে কোনো কথা নেই। হীর আর রায়ান দুজনেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রায়ান কিছু বলছে না, আর হীরের বলার মতো কিছুই নেই, কারণ সে কিছুই জানে না কি হয়েছিল আর কি হচ্ছে। তবে এটুকু বুঝতে পারছে তার দ্বারা অনেক বড় কোনো অন্যায় হয়েছে। নীরবতা ভেঙে তমা বেগম বাজখাই কণ্ঠে বলে উঠলেন, এই দিন দেখার জন্য তোকে এত আদর যত্ন করে বড় করছিলাম, তাই না রে হীর? কি না করেছি তোর জন্য আমরা, আর তুই কি না আমার মেয়ের সংসারে আগুন লাগিয়ে দিলি? আফজাল সাহেব তমা বেগমকে থামানোর বৃথা চেষ্টা করছেন। তমা থামো, এসব কি বলছো তুমি? তমা বেগম আফজাল সাহেবকে সম্পূর্ণ অগ্রাহ্য করে আবার বলতে শুরু করলেন, এই প্রতিদান দিলি তুই আমাদের আদর যত্নের। আমরা তোকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছিলাম,
আর সেই তুই কি না আমার মেয়ের জীবন নষ্ট করে দিলি আমার মেয়ের হবু স্বামীর সাথে। ছি, এসব করার আগে গলায় দড়ি দিয়ে মরতে পারলি না তুই? বড় মা, বিশ্বাস করো আমি কিছুই করিনি। এখানে কি হয়েছে আমি কিছুই জানি না। বিশ্বাস? আর তোকে? তুই যা করেছিস তারপর তোকে আর বিশ্বাস করা সম্ভব না। হীর কাঁদতে কাঁদতে আফজাল সাহেবের কাছে গেল। বড় বাবা, তুমি তো আমাকে বিশ্বাস করো, তাই না? তুমি তো জানো আমি এমন কিছুই করতে পারি না। আফজাল সাহেব কিছু বলতে গিয়েও থেমে গেলেন। হয়তো সে বিশ্বাসের চেয়ে চোখের দেখাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। হীর কিছুক্ষণ আকুল দৃষ্টিতে তার বড় বাবার দিকে তাকিয়ে থেকে হতাশ হয়ে চোখ ফিরিয়ে নিল। হীরের কান্না ভেজা অস্থির দৃষ্টি বাড়ির সবার দিকে আটকে যাচ্ছে বারবার। সবার চোখে তার জন্য এক ফোঁটা বিশ্বাস খুঁজে বেড়াচ্ছে সে, কিন্তু দুর্ভাগ্যবশত কারোর চোখে আজ হীরের প্রতি কোনো বিশ্বাস দেখা যাচ্ছে না। তাপসি মূর্তির মতো দাঁড়িয়ে আছে, তার সামনে তার ছোটবেলার ভালোবাসা, তার হবু স্বামী। অন্য একটা মেয়ের সাথে এই অবস্থায়, সেই মেয়েটাও তার নিজের ছোট বোনের মতো। এই মুহূর্তে তার প্রচুর আর্তনাদ করা উচিত, তার কান্না করা উচিত, হীর আর রায়ানকে দোষারোপ করা উচিত। কিন্তু সে এতটা নীরব কেন? কেন সে কিছুই বলছে না? তাফসির এই নীরবতাকে হীর ভীষণ ভয় পাচ্ছে। সে সাহস পাচ্ছে না তাফসির সামনে গিয়ে দাঁড়ানোর। সবাই হীরকে অবিশ্বাস করলেও তুর্য কিছুতেই চোখের দেখাকে বিশ্বাস করতে পারছে না। তার হীর কিছুতেই এমন করতে পারে না। হীরের চরিত্রে দোষ? না না, এটা সম্ভব নয়। হীর কখনোই এটা করতে পারে না। এমনিতেও সে হীরকে ভুল বুঝে অনেক কষ্ট দিয়েছে। আমি আর হীর একে অপরকে ভালোবাসি। নীরবতা ভেঙে রায়ান কথাটা বলতে এই উপস্থিত সবাই অবাকের শেষ সীমানায় পৌঁছে গেল। সবার থেকে বেশি অবাক হীরকে লাগছে। তাকে দেখে মনে হচ্ছে তার মাথায় আকাশ ভেঙে পড়েছে। রায়ান দুইক্ষণ চুপ থেকে আবার বলতে শুরু করলো, আমরা দুজনকে ভালোবাসি বলেই একসাথে ছিলাম, এতে এত অবাক হওয়ার কি আছে? রায়ানের কথা শুনে সবাই মাথায় বজ্রপাত হওয়া মূর্তির মতোই দাঁড়িয়ে আছে। কারোর মুখে কোনো কথা নেই। রায়ানের বাবা তার ছেলের ভুলভাল কথা আর সহ্য করতে না পেরে বললেন, তুই কি পাগল হয়েছিস রায়ান? এসব কি বলছিস? একটু পরেই তোর আর তাপসির বিয়ে, আর এখন তুই এসব কথা বলছিস? বাবা রিল্যাক্স, আমি বুঝিয়ে বলছি। আমি বুঝতে পারছি তোমরা সবাই এসব দেখে অনেকটা অবাক হয়েছো, ইনফ্যাক্ট অনেকটা শকড হয়েছো, কিন্তু এটা খুব নর্মাল বাবা। তোমার কাছে কি এসব ছেলে খেলা মনে হচ্ছে রায়ান? একটু পরে আমার মেয়ের সাথে তোমার বিয়ে, আর এখন তুমি অন্য একটা মেয়ের সাথে বিছানায়। আমার তো বলতেও লজ্জা করছে। ছি আন্টি, এবার আপনি বাড়াবাড়ি করছেন। ভুলে যাবেন না আমি আর হীর একে অপরকে ভালোবাসি। আজ আমার বিয়ে হয়ে যাবে বলেই আমরা একসাথে ছিলাম। এরপরে আর সময় পাবো কি না তাই আর কি। রায়ানের আর কিছু বলার আগেই হীর ঠাস করে একটা চর বসিয়ে দিল রায়ানের গালে। লজ্জা করছে না আপনার এত মিথ্যা কথা বলতে? এটা আমিও জানি, আর আপনিও খুব ভালো করেই জানেন যে এখন আপনি যা যা বলছেন তার প্রতিটা শব্দ মিথ্যে। দেখো হীর, এখন আর লুকিয়ে লাভ নেই, সবাই সব জেনে গিয়েছে। তবে যা হয়েছে ভালোই হয়েছে। এমনি তো আমরা আর কতদিন লুকিয়ে লুকিয়ে প্রেম করতাম, একদিন না একদিন ধরা পড়তেই হতো। চুপ করুন আপনি। কেন করছেন আপনি এসব? আপনি কি বুঝতে পারছেন না আপনার আর তাপসির বিয়ে ভেঙে যেতে পারে? সবাইকে সত্যিটা বলুন প্লিজ। ঠিক আছে বাবা মা, সত্যিটা হলো আমি আর হীর অনেক আগে থেকেই প্রেমের সম্পর্কে আছি। এর আগে আমরা সবার দৃষ্টির অগোচরে দেখা করতাম, আর আজ শেষবারের মতো আমরা একসাথে থাকার প্ল্যান করেছিলাম, কারণ এরপর আর সুযোগ হতো না। আপনি আবারও মিথ্যা বলছেন। প্লিজ সবাইকে সত্যিটা বলে দিন। আপনার আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই, সবাইকে বলুন প্লিজ। রায়ান আর হীরার কথা কাটাকাটির এক পর্যায়ে তাপসি মাথা ঘুরে মেঝেতে পড়ে যায়। যেখানে কিছুক্ষণ আগ পর্যন্ত বিয়ের আমেজ ছিল, সেখানে এখন এক প্রকার কান্নার রোল পড়ে গেছে। তুর্য তাপসিকে কোলে তুলে হল থেকে বেরিয়ে আসে। তমা বেগম আর আফজাল সাহেব তুর্যর সাথে চৌধুরী ম্যানশনে চলে যায়। রায়ানের বাবা মা তাদের পেছনে চৌধুরী ম্যানশনের উদ্দেশ্যে রওনা হয়। তাপসির এই অবস্থার জন্য রায়ান দায়ী হলেও তার মধ্যে বিন্দু মাত্র অপরাধবোধ দেখা যাচ্ছে না। খুবই ফুরফুরে মেজাজে গাড়ি নিয়ে সে হল থেকে বেরিয়ে পড়ল। হীর একা সেই হলের মেঝেতে বসে কান্না করছে। আজ কেউ নেই তার পাশে, তার মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। পৃথিবীতে মা বাবা থাকা যে কতটা জরুরি সেটা আজ হীর খুব ভালোই বুঝতে পারছে। যাদের সে আপন মনে করে এসেছে এতগুলো বছর, তারাই আজ তাকে একা ফেলে চলে গেল। হাজারো আকুতি মিনতি করেও তাদের বিশ্বাস জোগাড় করতে পারল না। কোলাহলে পূর্ণ এই শহর আজকে জনমানব শূন্য।
নিস্তব্ধ রাস্তার মাঝ বরাবর হেঁটেই চলেছি। গন্তব্য জানা নেই। চিরচেনা সেই বাড়ি যেখানে আমার আপনজনদের বসবাস, সেখানে হয়তো আজ আমার জায়গা হবে না। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। বারবার মনে হচ্ছে এখনই একটা বড় গাড়ি আসবে আর আমাকে ধাক্কা দিয়ে ফেলে চলে যাবে, কিন্তু আমার এই ইচ্ছেটাও অপূর্ণই রয়ে যাচ্ছে। রাস্তায় কোনো গাড়ি নেই। কি এমন অপরাধ করেছি আমি, যার শাস্তি আমাকে পেতে হচ্ছে? রায়ানের সাথে আমার কোনো সম্পর্ক নেই, তবুও তিনি সবাইকে মিথ্যা বললেন, আর সবাই সেই কথাগুলো বিশ্বাসও করে নিল। আচ্ছা, চোখের দেখাও তো ভুল হতে পারে, তাই না? এতগুলো বছর ধরে তারা আমাকে চেনে জানে, তাদের সামনেই বড় হয়েছি আমি, তারপরেও আমি কেমন সেটা তারা বুঝলো না। বাকি সবার কথা না হয় বাদে দিলাম, কিন্তু তুর্যকে তো আমি ভালোবাসি, সেও কি আমাকে বিশ্বাস করতে পারলো না? ধুর, আমিও না কত কি ভেবে ফেলি। তুর্য তো আমাকে ভালোবাসেই না, সে তো ওই মেয়েটাকে ভালোবাসে। বামন হয়ে চাঁদ ধরতে চাওয়ার ইচ্ছা পোষণ করাটাও অপরাধ। তাই এবারও দোষ আমার। রায়ানের মিথ্যা বলার পেছনে আমারই দোষ। আমার দোষ ছিল বলেই মা বাবা আমাকে ফেলে দিয়েছে ছোটবেলায়। আমার দোষ আছে বলেই তাপসির বিয়ের আগ মুহূর্তে আমাকে আর রায়ানকে এক ঘরে পেয়েছে সবাই। বড় আম্মু একদম ঠিক বলেন, আমি সত্যিই অপয়া। দুঃখ বিলাস করতে করতে হীর চৌধুরী মেনশনের বাইরে এসে পড়ে। এই প্রথম এতটা পথ সে একা এসেছে। আজ তার কষ্টের সামনে রাস্তায় একা চলার ভয়টা নিতান্তই তুচ্ছ ছিল। চৌধুরী মেনশনের সদর দরজায় দাঁড়িয়ে আছে হীর। সংকোচ বোধ হচ্ছে ভীষণ। কোন মুখে বাড়ির সবার সামনে গিয়ে দাঁড়াবে সে? আজ তার জন্য তাফসির বিয়ে ভেঙে গেল। যদিও সে ইচ্ছে করে কিছুই করেনি, সবটাই ষড়যন্ত্র, কিন্তু এটা সে প্রমাণ করতে অক্ষম। সন্ধ্যা নেমেছে, চারিদিকে অন্ধকার ঘনিয়ে আসছে, সেই সাথে অন্ধকার নেমে এসেছে তাফসির জীবনে। আর কিছুক্ষণ পর তার আর রায়ানের বাসর হওয়ার কথা ছিল। দুপুরের সময়টাতেও তার দু চোখ ভর্তি নতুন জীবনের স্বপ্ন ছিল, আর এখন সেই স্বপ্নগুলোই কাঁচ ভাঙার মতো টুকরো টুকরো হয়ে চোখে বিচ্ছে। ভীষণ ব্যথা হচ্ছে তার, তবে সেই ব্যথাটা হচ্ছে বুকের বাঁ পাশে। এই জায়গাটাতেই রায়ানকে রেখেছিল সে পরম যত্নে। আজ সেই রায়ানই তার বুকে ধারালো অস্ত্র দিয়ে ক্ষত বিক্ষত করে দিতে তিল পরিমাণ দ্বিধাবোধ করল না। বিছানায় আধশোয়া হয়ে বসে থাকা অবস্থায় দুফোঁটা পানি গড়িয়ে পড়ল তাফসির চোখ দিয়ে। ভীষণ কষ্ট হচ্ছে তার। একটু শান্তির লোভে দু চোখের পাতা এক করে নিল সে। ঘুমাতে পারলে হয়তো কষ্টটা কিছুক্ষণ ভুলে থাকা যাবে, কিন্তু চাইলে কি পারা যায়? নিচ থেকে অনেক চেঁচামেচির শব্দ আসছে। ইচ্ছা না থাকা সত্ত্বেও তাফসি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। তোর সাহস তো কম নয়, তুই আবার এই বাড়ির দরজায় পা রেখেছিস? হীরকে চৌধুরী মেনশনের সদর দরজায় দেখেই ভরকে উঠলেন তমা বেগম। হীর মাথা নিচু করে কাচুমচু হয়ে দাঁড়িয়ে আছে। তোর সাহস দেখে আমি সত্যি অবাক হচ্ছি হীর, তুই আবার চৌধুরী মেনশনে আসার দুঃসাহস দেখালি? হীর স্থির হয়ে দাঁড়িয়ে আছে আর ঘন ঘন নাক টানছে। তমা বেগমের প্রশ্নের কোনো উত্তর তার কাছে নেই। চুপ করে আছিস কেন? উত্তর দে, আর উত্তর না দিতে পারলে বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আর কখনো যেন তোকে আমাদের বাড়ির আশেপাশেও না দেখি। আমার মেয়ে জীবন আগুন লাগিয়ে এখন এসেছিস তামাশা দেখতে, তাই না? বিশ্বাস করো বড় আম্মু, আমি কিছুই করিনি। রায়ানের সাথে আমার কোনো সম্পর্ক নেই, না আগে কখনো ছিল। তার প্রতিটা কথা মিথ্যা। ঠিক আছে, মানছি রায়ান মিথ্যে বলছে, তোর আর রায়ানের কোনো সম্পর্ক নেই, কিন্তু আমরা যেটা স্বচক্ষে দেখেছি সেটাকে কিভাবে উল্টে ফেলবো বলতো? তমা বেগমের এই কথার পৃষ্ঠে আর কোনো কথা নেই হীরের মুখে। তমা বেগমের চেঁচামেচিতে তুর্য ছাদ থেকে নিচে নেমে আসে। ড্রয়িং রুমে হীরকে দেখে তুর্যের বুকের ভেতরটা মুচড়ে ওঠে। দীর্ঘ সময় কান্না করার ফলে হীরের ফর্সা মুখ লাল হয়ে আছে, চোখ দুটো ফুলে আছে। তার ভীষণ ইচ্ছে করছে হীরকে বিশ্বাস করতে, সবার সামনে গিয়ে হীরের হাতে নিজের হাতের মুঠোয় বন্দি করে জোর গলায় বলতে যে তার হীর নির্দোষ, কোনো দোষ নেই তার হীরের। হীর ঠিক হীরার মতোই খাঁটি, কিন্তু কেন যেন আজ তুর্যের মধ্যকার ভাই সত্তা তাকে বারবার আটকে দিচ্ছে। হীর অসহায় দৃষ্টিতে বারংবার তুর্যের দিকে তাকাচ্ছে। যেই মানুষটাকে মনে প্রাণে ভালোবাসা যায়, তার দৃষ্টির মানেও হয়তো বোঝা অনেক সহজ। তাই তো তুর্য ঠিক বুঝতে পারছে যে তার হীরের এখন তাকে খুব দরকার। হীরের দিকে এক পা বাড়াতেই তুর্য তার পাশে তাফসিকে দাঁড়ানো দেখে তার কদম পিছিয়ে নেয়। ভালোবাসা কেন যে এতটা অসহায় হয়? তুর্য জানে হীরের তাকে প্রয়োজন, কিন্তু সে আজ অপারগ। তাফসির উপর থেকে হীরের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল।
তাফসির দৃষ্টিতে না আছে অভিমান, না আছে রাগ। তমা বেগম হীরের হাত ধরে চৌধুরী মেনশন থেকে বের করে দিতে গেলে তাফসি তার মাকে বাধা দেয়। তাফসির বাধা দেওয়ায় তমা বেগম বেশ অবাক হন, কিন্তু তাফসি চোখ দিয়ে কিছু একটা ইশারা করলে তমা বেগম হীরের হাতের মুঠো ছেড়ে দেন। তাফসি ধীর পায়ে হীরের দিকে এগিয়ে যায়। হীর ভেবেছিল হয়তো তাফসি হীরকে বিশ্বাস করেছে। এই কথা ভেবে হীরের দুই ঠোঁট হালকা একটু প্রসারিত হতেই তাফসি বলে ওঠে, তোর আর রায়ানের সম্পর্কের শেষ পরিণতি কি হয় অন্তত সেটা দেখার জন্য হলো আমি তোকে এই বাড়িতে রাখবো। আপু, তুই আমাকে ভুল। প্লিজ এবার অন্তত এটা বলিস না যে ভুল বুঝছি। যা বোঝার, যা দেখার, যা শোনার সব শেষ। তুই একদম চিন্তা করিস না, এই বাড়ি থেকে তোকে কেউ বের করবে না। তুই যে খেলা শুরু করেছিস তার শেষ আমিও দেখতে চাই। হীর কিছু বলার আগেই তাফসি আর তমা বেগম সেখান থেকে চলে গেলেন। হীর মাথা নিচু করে অপরাধীর মতো তার ঘরে চলে গেল। তুর্য হীরের ঘরের দরজার সামনে গিয়েও ফিরে এলো। হাজার ইচ্ছা থাকলেও সে আজ অপারগ। হীরকে সান্ত্বনা দেওয়া, তারই অসময়ে তার পাশে দাঁড়ানো উচিত তুর্যের, কিন্তু সে নিজেই দ্বিধাগ্রস্ত। একটা দীর্ঘশ্বাস ফেলে সেখান থেকে নিজের ঘরে চলে গেল তুর্য। কষ্টের কালো রঙে মিশ্রিত রাতের প্রহর যেন শেষ হয়েও হয় না। কয়েক ঘন্টা ধরে মেঝেতে হাঁটু ভেঙে দেয়ালে মাথা টেকিয়ে বসে আছে হীর। দুই গালে পানির সাদা সাদা দাগ লেগে আছে। হয়তো দীর্ঘক্ষণ চোখ দিয়ে পানি পড়ার কারণে এমন হয়েছে। মাথাটা সোজা করে জানালার বাইরে তাকালো হীর, নতুন এক ভোরের আশায়। বাইরের এখনও ঘুটঘুটে অন্ধকার। ঘড়ির দিকে তাকিয়ে অনেকটা অবাক হলো হীর। মাত্র রাত ৩:৩৪। অথচ তার মনে হয়েছিল কয়েক শতাব্দী অতিবাহিত হয়ে গেছে ইতিমধ্যে। দু চোখ ভেঙে ঘুম আসছে তার, শরীরও অসম্ভব রকম ক্লান্ত। মেঝেতে থেকে আস্তে আস্তে উঠে বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমের দেশে তলিয়ে গেল হীর। ঘুমটা খুব ভালো মতোই আঁকড়ে ধরেছে হীরকে। ঘুমের ঘোরে একটু পরপর ফুপিয়ে উঠছে সে, আর এই দৃশ্য এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে তুর্য। হীর সজাগ থাকাকালীন তার সাহস হয়নি হীরের সামনে এসে তার কাঁধে হাত রেখে সান্ত্বনা দেওয়ার, কিন্তু সাহস না থাকলেও ভালোবাসা তো অফুরন্ত। সেই ভালোবাসার তাড়নায় সে তাকে ঘুমন্ত হীরের কাছে টেনে এনেছে। হীরের চোখের উপর আসা চুলগুলো আলতো হাতে সরিয়ে দিল তুর্য। কপালে এক বিন্দু রয়েছে হীরের। হয়তো তমা বেগম ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়ার পরেই মাথায় আঘাত লেগেছিল। তুর্য জমাট বাঁধা রক্তে আঙুল স্পর্শ করতেই তড়িঘড়ি করে উঠে পড়ল। অন্ধকার ঘরে অনেকক্ষণ পর্যন্ত হাত দিয়ে একটা ফার্স্ট এড বক্স খুঁজে বের করলো। সেই বক্সে অনেক পুরনো একটা অ্যান্টিসেপটিকের বোতল আছে, আর মাত্র কয়েকদিন বাকি সেটার মেয়াদ উত্তীর্ণ হওয়ার। সেই অ্যান্টিসেপটিকের বোতল থেকে খানিকটা ঔষধ একটা টিস্যুতে নিয়ে পরম যত্নে হীরের কপালের কাটা জায়গা পরিষ্কার করতে লাগলো তুর্য। ঔষধটা কাটা জায়গায় লাগাতে কেঁপে উঠল হীর, হয়তো জ্বালাপোড়া করছে। পরিষ্কার শেষে একটু মলম লাগিয়ে দিল তুর্য। মলম দেওয়া শেষে আগের মতো আবারও হীরকে দেখায় মনোযোগ দিল সে। তার হয়তো হীরের কাছে ক্ষমা চাওয়া উচিত, কিন্তু তুর্য স্থির হয়ে আছে। রাতের অন্ধকারে তোমাকে ঘুমের ঘরে পেয়ে তোমার সাথে হয়ে অন্যের জন্য ক্ষমা চেয়ে তোমার প্রতি আমি ভালোবাসাকে ছোট করতে পারি না। তোমার অপমান সবার সামনে হয়েছে। যাদের তুমি ছোট থেকে আপন মনে করে এসেছো তারা সবাই তোমাকে ভুল বুঝেছে। আর আমি মূর্তির ন্যায় সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। আমি এইসব কিছুর জন্য তোমার কাছে ক্ষমা চাইব, কিন্তু সবার কাছে তোমার সত্যতা প্রমাণ করার পর আর যারা তোমাকে দোষারোপ করছে, খারাপ মনে করছে, তাদের কাছে প্রমাণ করে দেব তুমি কতটা পবিত্র, কতটা ভালো। তোমাকে তোমার প্রাপ্য আদর, ভালোবাসা আর সম্মান ফিরিয়ে দিয়েই তোমার কাছে ক্ষমা চাইব আমি হীর। আমাকে একটু সময় দাও, আমি ওয়াদা করছি রায়ানের মিথ্যা আমি সবার সামনে প্রমাণ করব, আর সেদিন তোমাকে সবার সামনে প্রপোজ করব। চিৎকার করে সবাইকে জানিয়ে দেব আমি তোমাকে ভালোবাসি। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আমাদের ভালোবাসা সেদিন পূর্ণতা পাবে। হীরের কপালে আলতো করে একটা চুমু এঁকে দিয়ে সেখান থেকে চলে গেল তুর্য। ভোরের সূর্যের প্রথম কিরণ হীরের চোখে মুখে পড়তেই তার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতে গতকাল ঘটে যাওয়া সব অঘটনের দৃশ্য একের পর এক চোখের সামনে এসে জড়ো হতে লাগলো তার। দু চোখের কার্নিশ বেয়ে কখন যে দুফোঁটা পানি গড়িয়ে পড়েছে সে বুঝতে পারেনি।
চোখের পানি মুছে নিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো হীর। আলমিরা থেকে একটা সুতির সালোয়ার কামিজ বের করে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। ঝর্ণার নিচে দাঁড়িয়ে চোখ বন্ধ করে পানির প্রতিটা ফোঁটাকে অনুভব করছে সে। এখন আর চোখ দিয়ে পানি বের হচ্ছে না, অশ্রু শুকিয়ে চৈত্রের খরার মতো হয়ে গেছে চোখ দুটো। গোসল শেষ করে কাপড় পাল্টে কিচেনে চলে গেল হীর। উদ্দেশ্য সবার জন্য রান্না করবে। নিচে নেমে বেশ অবাক হলো হীর। হঠাৎ বুকটা মুচড়ে উঠল তার। গত 6 বছরে এই প্রথম চৌধুরী বাড়িতে হীরের ঘুম থেকে ওঠার আগেই নাস্তা টেবিলে সাজানো, অথচ এমনও সময় পার হয়েছে যখন একদিন হীর সকালে নাস্তা না বানালে বাড়িতে আগুন লাগিয়ে দিত তমা বেগম। টেবিলে তুর্য আর তাফসি নেই। তমা বেগম আর আফজাল সাহেব মুখ গোমড়া করে খাবার সামনে নিয়ে বসে আছেন। নিচে নামার জন্য এক পা এগিয়ে দিয়েও পিছিয়ে নিল হীর। খুব ভালো করেই বুঝতে পারছে এই পরিবারে তার অবস্থান কোথায়। একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ঘরে চলে গেল হীর। এই বাড়িতে কেউ তাকে আর চায় না। সে খুব ভালোই বুঝতে পারছে সবাই কী চায়, তবুও তার তো যাওয়ার কোনো জায়গা নেই। তাকে হাজার অপমান সহ্য করে হলেও এখানেই থাকতে হবে। সকাল সকালই তুর্য তৈরি হয়ে নিল। নিচে নামার আগে তাফসিকে দেখার জন্য তার ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। তমা বেগম তাফসির মাথার কাছে বসে তার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। পাশে খাবারের ট্রে রাখা আছে। তাফসি এখন আর কাঁদছে না, তবে তার মলিন মুখটা তুর্যের নজর এড়াতে পারেনি। একমাত্র বোনের এই কষ্ট তার হৃদয়কে দুমড়ে মুচড়ে দিচ্ছে। তার সাধ্যে কুলালে হয়তো এতক্ষণে পৃথিবীর সব সুখ এনে বোনের পায়ের কাছে এনে রেখে দিত, কিন্তু সেই সামর্থ্য আজ তার নেই। এতটা অসহায় নিজেকে কখনো মনে হয়নি তুর্যের। এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল সে। তমা বেগম বহু কষ্টে মেয়েকে সামলিয়ে হালকা কিছু খায়ে ভিটামিন ট্যাবলেট খাইয়ে দিলেন। মেয়ের মলিন হয়ে থাকা মুখটার দিকে যতবার তার চোখ পড়ছে ততবারই চোখ ভরে আসছে। আজ যেন তাদের সব অর্থই বৃথা। সব কিছুর বিনিময়েও তারা তাদের মেয়ের জীবনে সুখ আনতে অক্ষম। তাফসির কপালে একটা চুমু দিয়ে তমা বেগম সেখান থেকে চলে গেলেন। দরজার আড়ালে ঢুকিয়ে হীর এতক্ষণ তমা বেগমের যাওয়ার অপেক্ষায় ছিল। তমা বেগম বেরিয়ে যেতে হীর তাফসির একদম সামনে গিয়ে দাঁড়ালো। এক রাতেই তাফসির চেহারা ভেঙে গেছে। হয়তো সারা রাত জেগেই কান্না করেছে, তাই তো চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। হীরের খুব ইচ্ছে হচ্ছে তাফসির মাথায় হাত বুলিয়ে দিতে, তাফসিকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে সবটা খুলে বলতে, কিন্তু শত ইচ্ছা থাকলেও আগের মতো সেই অধিকারটা আর নেই। খুবই ক্ষীণ কণ্ঠে তাফসিকে ডাকলে সে চোখ খুলে হীরের দিকে তাকায়। হীর ভেবেছিল হয়তো তাফসি তাকে দেখে রাগ করবে, কিন্তু হীরকে ভুল প্রমাণিত করে তাফসি খুব স্বাভাবিকভাবেই নিল হীরের এখানে আসাটা। বিছানা থেকে নিজেকে উঠিয়ে নিল তাফসি। হীর সাহায্য করতে চাইলে হাতের ইশারায় মানা করে নিজেই উঠে বসল। দাঁড়িয়ে আছিস কেন? বস ওখানে। হীর তাফসির ব্যবহারে ভীষণ অবাক হলো। তুমি রাগ করনি আমাকে এখানে দেখে? রাগ করার কি আছে এখানে? তুই তো আর এই ঘরে নতুন আসছিস না। না মানে আসলে কালকের ঘটনার পর দেখি, তুই আমাকে যাই মনে করিস, আমি কখনোই তোকে আমার শত্রু মনে করিনি। আর তুই রায়ানকে ভালোবাসিস, এই কথাটা একবার আমাকে বলে বিশ্বাস কর, আমি নিজেই তোদের রাস্তা থেকে সরে দাঁড়াতাম। তুমি আমাকে ভুল বুঝছো আপু, বিশ্বাস করো আমার আর রায়ানের মধ্যে কোনো সম্পর্ক নেই। রায়ান সবাইকে মিথ্যা কথা বলেছে। তোর বলা প্রতিটা কথা আমি বিশ্বাস করতাম যদি না তোদের এক বিছানায় না দেখতাম। এসব মিথ্যা, বিশ্বাস করো। থাক, ওসব কথা বাদ দে। আর ভালো লাগছে না ওসব কথা। আমি রায়ানকে ভালোবাসি, সবসময় এমন ভাবি ভালোবেসে যাব। তাতে কি হয়েছে? সে আমাকে ভালো না বাসলে আমি তার খুশি চাই। আপু এসব কে বলছো? বাবা মা আর তুর্যকে আমি কনসিভ করতে পারবো, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। কি বলছো তুমি? আমি কিছুই বুঝতে পারছি না। তুই আর রান যা চাইছিস তাই হবে। তুমি আমাকে একটা সুযোগ দাও আমার কথা প্রমাণ করার, প্লিজ। এর থেকে বেশি আর কিছু আমার কাছে চাস না হীর। অনেক কষ্টে নিজেকে প্রস্তুত করেছি, এমন যেন না হয় সহ্য করতে না পেরে আমি নিজে সব শেষ করে ফেলি। আপু চলে যা প্লিজ। হীর কিছু বলতে গিয়েও কান্না চেপে সেখান থেকে নিজের ঘরে চলে গেল। সে তো চায় সব কিছু যেন আবার আগের মতো হয়ে যায়,
কিন্তু এখানে তো সব তার ভাবনার বিপরীতেই হচ্ছে। হাজার চেষ্টা করেও সে পারছে না সব ঠিক করতে। অনেক চিন্তা ভাবনা করে হির একটা উপায় বের করলো সব কিছু ঠিক করার। রায়ানের মুখ থেকেই সব সত্যি কথা বের করবে সে, সেটা যে করেই হোক। যেই ভাবনা সেই কাজ। মোবাইল ফোন আর কিছু টাকা ব্যাগে ভরে রায়ানের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল হির। এর আগেও বেশ কয়েকবার তাফসির সাথে ওই বাড়িতে গিয়েছে সে, এজন্য খুব বেশি সমস্যা হয়নি তার। অজানা গন্তব্য, আপন মনে কার ড্রাইভ করে চলছে তুর্য। একদিকে তার বোন আর অপরদিকে তার ভালোবাসা, দুজনেই কষ্ট পাচ্ছে আর সে কারোর কষ্টই দূর করতে পারছে না। আর এই সমস্যার জন্য দায়ী শুধু রায়ান। রায়ানের জন্যই তার আপন জনটা এত কষ্টে আছে। রায়ানের সাথে শেষবারের মতো কথা বলতে তুর্য রায়ানের বাড়ির দিকে গাড়ি ঘোরায়। রায়ানের বাড়িতে তার ঘরের সামনে দাঁড়িয়ে আছে হির। আজকে কেমন ভুতুরে ভুতুরে ফিলিংস আসছে হিরের এই বাড়ির থেকে। আগে কখনো এমনটা হয়নি। বারবার মনে হচ্ছে কোনো কিছু ভয়ানক ঘটতে চলেছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজের ভয়কে দমিয়ে রুমে প্রবেশ করল হির। রুমের বাম পাশের সোফায় বসে পায়ের উপর পা তুলে ল্যাপটপে মুখ গুজে আছে রায়ান। হির ঘরে ঢোকার আগেই মোবাইলে ভিডিও মোড অন করে নিয়েছে। রায়ানের মুখ থেকে সত্যিটা উগলে ক্যামেরায় বন্দি করে নেবে। দরজায় টোকা পড়তে রায়ান ল্যাপটপ থেকে মুখ না তুলেই কড়া গলায় বলল, কফি টেবিলে রেখে চলে যাও। হালকা গলা ঝাড়ি দিয়ে হির বলল, আমি হির, ভেতরে আসতে পারি? হিরের গলা শুনে বেশ অবাক হয়ে ঝট করে দাঁড়িয়ে পড়ল রায়ান। সে হিরকে এই সময় তার বাসায় মোটেও এক্সপেক্ট করেনি। সে খানিকটা চমকে গেলেও হিরের সামনে নিজেকে স্থির রেখে হিরের এখানে আসার কারণ জানতে চাইল। তুমি কেন এসেছো এখানে? হির মোবাইলটা একটু উঁচু করে রেখে রায়ানের মুখ বরাবর এসে দাঁড়ালো। আমি এখানে আপনাকে বোঝাতে এসেছি যে আপনি যা করছেন সেটা কত বড় অন্যায়। এটা শুধু আপনি তাসফির না, আমাদের চারজনেরই জীবন নিয়ে খেলছেন। আপনি কি জানেন এর পরিণাম কতটা ভয়াবহ হতে পারে? না, জানি না। সত্যি বলতে জানতেও চাই না। আমি যা করেছি সবার ভালোর জন্য করেছি। আর কেউ না জানুক, অন্তত তুমি আর আমি জানি এটা সবার জন্য ভালো। আমি তাপসীকে ভালোবাসি না, এটা তুমি খুব ভালো করে জানো। এমন একটা সম্পর্কে জড়িয়ে কী লাভ বলো, যেখানে ভালোবাসা নেই? রায়ানের ধীরে ধীরে সব স্বীকার করে নেওয়াতে হিরের মনে একটা নতুন আশার আলো সঞ্চার হয়। কিন্তু তাপসী আপনাকে অনেক ভালোবাসে, সেটা তো আপনি জানেন। অন্তত ওর ভালোবাসার কথা বিবেচনা করে হলেও এমনটা করবেন না। তাপসীর ভালোবাসার কথা চিন্তা করেই বিয়েটা করেছিলাম, কিন্তু এখন যখন সবাই সত্যটা জানে তখন আর লুকিয়ে কী লাভ বলো? হঠাৎ করে রায়ানের কথার সুর পাল্টে যাওয়ায় খানিকটা বিচলিত হয়ে ওঠে হির। মানে কি বলতে চাইছেন আপনি? বুঝতে পারছি না ঠিক। রায়ান একটু বাঁকা হেসে উত্তর দিল, এখন যেহেতু সবাই আমাদের সম্পর্কের কথা জেনে গিয়েছে, এই সম্পর্কটাকে মেনে নেওয়াই ভালো। তাই তো তোমাকে বিয়ে করে লাইফে সেটেল হয়ে যাওয়ার প্ল্যান করছি। আমার বিশ্বাস আমি তোমাকে যতটা ভালোবাসি তুমি আমাকে তার থেকে বেশি ভালোবাসো। রায়ানের কথায় ক্ষুব্ধ হয়ে হির বলল, কি বলতে চাইছেন আপনি? এখানে আপনি আর আমি ছাড়া আর কেউ নেই যার সামনে আপনি মিথ্যা নাটক করছেন। সুতরাং মিথ্যা কথা বলা বন্ধ করুন, নিজের ভুলটা স্বীকার করুন আর তাপসীকে বিয়ে করে ভুলটা শুধরে নেন। হিরকে নিজের বুকের সাথে মিশিয়ে রেখেছে রায়ান। হঠাৎ করে তাকে বুকে জড়িয়ে নেওয়ায় অবাকের শেষ সীমায় পৌঁছে গেছে হির। হিরের কিছু বুঝে ওঠার আগে রায়ান হিরের ঘাড়ের উপরে পড়ে থাকা চুলগুলো এক হাতে সরিয়ে তার ঠোঁট জোড়া হিরের ঘাড়ে স্পর্শ করালো। এই ঘটনায় ভয়ে আঁতকে ওঠে হির। এখন সত্যি হিরের প্রচণ্ড ভয় হচ্ছে। সে ভেবেছিল সে রায়ানের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে এখান থেকে চলে যাবে, কিন্তু রায়ানের এমন কাণ্ডে হিরের হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। অনেক বড় ভুল করে ফেলেছে সে এখানে এসে। এখন নিশ্চয়ই রান তার সাথে খারাপ কিছু করতে চলেছে। নিজেকে রানের বুক থেকে সরানোর জন্য রীতিমতো হাত পা ছোড়াছড়ি শুরু করে দিয়েছে হির, কিন্তু দুর্বল শরীরে রানের মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে। কিছু সময় এভাবেই হিরকে নিজের বাহুডোরে আবদ্ধ রাখার পর আস্তে আস্তে রানের বাহুডোর আলগা হতে থাকে। হিরকে নিজের বুক থেকে সরিয়ে রান তার দিকে তাকিয়ে একটা ডেভিল হাসি দিয়ে খানিকটা দূরে সরে দাঁড়ালো। রানের সব কর্মকাণ্ড যেন হিরের মাথার উপর দিয়ে যাচ্ছে। সে কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে। এদিকে রানের প্রতি ভীষণ রাগ হচ্ছে হিরের। ইচ্ছে করছে তার গালে একটা চড় বসিয়ে দিতে। পেছনে কারোর উপস্থিতি টের পেয়ে পেছন ফিরে তাকালো হির। সারপ্রাইজ দিয়ে ভরা দিনের হয়তো কেবল শুরু।
তুর্যকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আরেক দফা চমকে উঠল সে। এই সময় এখানে তুর্যের উপস্থিতি একদমই আশা করেনি সে। তুর্যকে দেখে মনে হচ্ছে এতক্ষণ এই ঘরে যা কিছু হয়েছে সবটাই সে দেখে নিয়েছে। এখন হির সব বুঝতে পারছে এতক্ষণ রায়ান ভালোবাসার নাটক কেন করছিল। তুর্যকে ভুল বোঝানোর জন্যই রায়ান এতক্ষণ পর্যন্ত এসব কিছু করে গেছে। হয়তো তুর্য ভুল বুঝেও নিয়েছে। হীরের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়েছে। শেষ আশার আলোটুকু নিভে গেছে। তুর্য তার একমাত্র ভরসা ছিল, সেও এখন তাকে এই অবস্থায় পেয়েছে। এখন তুর্য তাকে অবিশ্বাস করবে, আর কোনো আশার নেই। রায়ান মুখে মুচকি হাসি নিয়ে তুর্যের সামনে গিয়ে দাঁড়ায়। তুর্যের চেহারার ভাবমূর্তি ক্রমশ পাল্টে যাচ্ছে। এখানে আসার আগে যদিও সে অনেক ফ্রাস্ট্রেশনে ছিল, কিন্তু এখন তার ভেতরে ক্রোধের আগুন দাউ দাউ করে জ্বলছে। তুর্যের মনের অবস্থা রায়ান খুব ভালো করেই বুঝতে পারছে। আগুনে ঘি ঢালার জন্য সে ঠোঁটের কোণে হাত রেখে তুর্যকে বলল, তুমি এই অসময়ে এখানে? দেখো, এমন নয় যে আমার বাড়িতে তুমি আসতে পারবে না, কিন্তু একবার বলে এলেই হতো। আমি আর হির নিজেকে সামলানোর একটু সময় পেতাম আর কে। হির তুর্যর দিকে ছুটে এসে কান্নাজনক কণ্ঠে মিনতি করতে লাগলো। বিশ্বাস করুন তুর্য, রায়ান যা যা বলেছে সব মিথ্যা। ও আপনাকে পেছন থেকে দেখে ফেলেছিল, তাই এমনটা করেছে। রায়ান আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই, বিশ্বাস করুন। আমি একটা কথাও মিথ্যা বলছি না। এসব কিছু রায়ানের সাজানো নাটক। রায়ান তাপসিকে বিয়ে করতে চায় না, তাই আমাকে নিজের উদ্দেশ্যে হাসিল করার জন্য ব্যবহার করছে। কাল আমি কিভাবে অজ্ঞান হয়েছিলাম আমার কিছুই মনে নেই, আর কিভাবে রায়ান আর আমি একসাথে একই ঘরে ছিলাম তাও মনে নেই। আমি নিশ্চিত এই সব কিছু রায়ানের সাজানো নাটক। বিশ্বাস করুন আমার কথা। তুর্যের হাতের ইশারায় হিরকে চুপ করতে বলে। তুর্যের মুখের অবস্থা দেখে হির নিশ্চিত হয়ে যায় যে তুর্য তাকে অবিশ্বাস করেছে। এক নিমেষেই হিরের মন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কিছু না করেও তার ভালোবাসার মানুষটির সামনে তাকে চরিত্রহীন প্রমাণিত হতে হলো। বহু চেষ্টা করেও নিজের কান্না ধরে রাখতে না পেরে হির সেখান থেকে দৌড়ে বেরিয়ে যায়। তুর্য হিরের যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। রায়ান তুর্যের দিকে এগিয়ে এসে গলা ছেড়ে বলতে শুরু করে, ভালোই হলো তুমি এখানে এসেছো। আসলে আমরা বিয়ে করতে যাচ্ছি। তুর্য ভ্রুকুচকে রায়ানের দিকে সংশয়ের দৃষ্টিতে তাকায়। আমরা মানে? তুর্যের সংশয় দূর করার জন্য রায়ান আবার বলতে শুরু করে, আমরা মানে আমি আর হির। এখন আর কোনো বাধা নেই আমাদের এক হওয়ার পথে। নিজের রাগকে আর নিয়ন্ত্রণ করতে না পেরে রায়ানের কলার চেপে ধরে তুর্য। হাউ ডেয়ার ইউ! তুই আমার বোনের জীবন নষ্ট করে এখন আবার হীরের দিকে নজর দিয়েছিস? আমি তাপসীর জীবন নষ্ট করেছি কিভাবে? তাপসীর সাথে কি আমার প্রেমের সম্পর্ক ছিল নাকি ফিজিক্যাল হয়েছিলাম? একদম চুপ। তোর এই নোংরা মুখ থেকে আমার বোনের নাম শুনতে চাই না আমি। আমিও চাই না, সত্যি বলছি। আমিও তাপসীকে চাই না, কখনোই চাইনি। বাবার প্রেশারে বিয়ের জন্য রাজি হয়েছিলাম। তাহলে কেন আমার বোনের সাথে এমন করলি? আর হিরি কেন কেন হিরকে ব্যবহার করলি নিজের নোংরা খেলায়? তুর্য রাগে যেন পাগল হয়ে যাচ্ছে। এক পর্যায়ে সে রায়ানের উপর হাত তুলতেও দ্বিধা করে না। হাতাহাতিতে রায়ানের অবস্থা বেশ কাহিল হয়ে পড়ে। নাক দিয়ে অঝরে রক্ত পড়তে থাকে। রায়ানকে আরও কয়েক ঘা দিয়ে দরজার পাশে রাখা ফুলদানিটা ছুঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে হন হন করে বেরিয়ে আসে তুর্য। যাওয়ার আগে শেষবারের মতো রায়ানের দিকে ফিরে তাকিয়ে বলে যায়, তোর এই প্ল্যানে তুই কখনো সফল হতে পারবি না, আমি হতে দেব না। এদিকে নাকে মুখে রক্ত লাগা অবস্থায় অবচেতন হয়ে পড়ে রায়হান। হট্টগোলের শব্দে রায়ানের বাবা মাও তার ঘরে এসে পড়ে। যদিও তারা তাদের ছেলের অপকর্মে ভীষণ ক্ষেপেছিল, কিন্তু ছেলের এই অবস্থায় কোনো মা বাবাই ঠিক থাকতে পারে না। কালো মেঘে ছেয়ে আছে পুরো আকাশ। মনে হচ্ছে বৃষ্টি শুরু হবে কিছু সময় পরে। ইদানিং অসময়ে বৃষ্টি হওয়া বেড়ে গেছে। আদৌ বৃষ্টি হবে নাকি আকাশও হীরের সাথে দুঃখ বিলাস করতে চাইছে বোঝা মুশকিল। রায়ানের বাড়ির কিছুটা সামনে রাস্তার ধারের একটি বেঞ্চিতে বসে আছে হীর। এক দৃষ্টিতে মেঘাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে আছে। এখন আর কাঁদছে না সে। তার ভাগ্যের পরিহাস দেখে প্রচণ্ড হাসি পাচ্ছে। হঠাৎ একটা গাড়ি সজোরে ব্রেক কষল। চমকে ওঠে হীর। গাড়িটা হীরের পরিচিত, তুর্যের গাড়ি। কিন্তু তুর্য তাকে দেখে, গাড়ি কেন থামালেন? তবে এসব নিয়ে এখন আর মাথা ঘামাতে চায় না হীর। যার যা ইচ্ছে মনে করুক, তাতে আর বিচলিত হবে না হীর। অনেক হয়েছে। এখন নিজের পথ আর নিজের জীবন সে নিজেই দেখবে। বসা থেকে দাঁড়িয়ে সোজা সামনের দিকে হাঁটা ধরল হীর। তুর্য মূলত হীরকে দেখে গাড়ি থামিয়েছিল।
একে তো বৈরী আবহাওয়া, তার উপর শুনশান রাস্তায় হীরকে একা ফেলে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। কিন্তু হীরের এমন রুটভাবে চলে যাওয়ায় তুর্যের রাগ আরও বেড়ে যায়। গাড়ি থেকে নেমে হীরের বাম হাত চেপে ধরে তুর্য। হীর হাত ছাড়ানোর জন্য হাত ঝাড়া দিলেও চেষ্টা বিফলে যায়। হাত ছাড়ুন আমার। তুর্য দাঁতে দাঁত চেপে কড়া গলায় বলে, চুপচাপ গাড়িতে ওঠ। তুর্যের এমন গম্ভীর কণ্ঠকে বরাবরই ভয় পায় হীর, তবুও আছে কোনো কিছুরই তোয়াক্কা করবে না। হাত ছাড়ুন বলছি, আমি যাব না আপনার সাথে। হাতে হ্যাচকা টান দিয়ে হীরকে নিজের সাথে মিশিয়ে নিল তুর্য। আমি বলেছি তুই আমার সাথে যাবি, মানে তুই আমার সাথেই যাবি। হীর যতবারই হাত টান দিচ্ছে ততবারই যেন শক্ত করে ধরছে তুর্য। অনেক টানাটানি করেও লাভ না হলে হীর চুপচাপ গাড়িতে উঠে বসে। তুর্য গাড়িতে বসে এক পলক হীরের দিকে তাকায়। হলদে ফর্সা মুখটা একদিনেই একদম মলিন হয়ে গেছে। ফোলা চোখ জোড়ার নিচের কালো দাগগুলো জানান দিচ্ছে ঝরে পড়া অশ্রু কণার হিসাব। তুর্যের বুক ছিঁড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। গাড়ি আপন গতিতে চলে যাচ্ছে। সারা রাস্তা হীর একবারও তুর্যের দিকে তাকায়নি, কিন্তু তুর্য প্রায় প্রতি মিনিটই আর চোখে দেখে গেছে হীরকে। যতবার হীরকে দেখে ততবারই যেন তুর্য তার প্রেমে পড়ে। একটা মানুষের কান্না জড়ানো চোখের প্রেমে পড়া যায়, এটা না দেখলে হয়তো কখনো বুঝতো না। এর কিছুক্ষণ পর ফুপিয়ে উঠেছে। তুর্য সেই শব্দ শুনতে পাচ্ছে, কিন্তু কোনো রিয়াক্ট করছে না। চারপাশের এত সমস্যায় কিছুটা সময় সে হীরের সাথে কাটাতে চায়, হোক না সেটা কান্নারত অবস্থা। আজ প্রায় কতদিন পর হীরের তুর্য এভাবে পাশাপাশি বসে আছে। তুর্যর ইচ্ছা করছে গাড়ি চালানো বন্ধ করে এক দৃষ্টিতে হীরের দিকে তাকিয়ে থাকতে, কিন্তু সে ভয় পাচ্ছে যদি তাকে জিজ্ঞেস করে এটাকে থাকার কারণ, তখন সে কি উত্তর দেবে। তার তো সেই সাহসটুকু নেই যে সে হীরকে তার ভালোবাসার কথা খুলে বলবে। কেন যেন ভীষণ ভয় হয় তুর্যর। হয়তো এর জন্য এ কথা জানার পর তার থেকে আরও দূরে চলে যাবে। এখন অজান্তে একসাথে বসে আছে, তখন হয়তো তার চেহারা দেখতে চাইবে না। কিছু কিছু ভুলের শাস্তি মানুষকে সারা জীবন বয়ে বেড়াতে হয়, ঠিক তেমনি তুর্য কেউ এই শাস্তি বয়ে বেড়াতে হবে। কখনো মুক্তি মিলবে না এসব থেকে। 7 পাঁচ চিন্তা করতে করতে তুর্য তার গন্তব্যে এসে পৌঁছায়। গাড়ি থেকে নেমে পুনরায় হীরের হাত ধরে টানতে টানতে তাকে বের করে। আচ্ছা, আপনি কি কখনো মানুষ হবেন না? এইভাবে জীবজন্তুর মতো হাত ধরে টেনে আনলে হবে কেন? আমি কি হাঁটতে পারি না? আমাকে স্বাভাবিকভাবে বললেই আমি গাড়ি থেকে নেমে যেতাম। হ্যাঁ, অনেক হয়েছে। তোমার কাছে কেউ জ্ঞান চাইনি, আমার সাথে ভেতরে আয়। আপনার মতলবটা কি বলুন তো আমায়? আপনি আমাকে এখানে কেন এনেছেন? এটা তো কাজী অফিস, আমরা তো বাড়ি যাচ্ছিলাম, তাই না? আপনি এখানে কেন এসেছেন? তোর এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। যা বলিসি তাই কর, আমার সাথে ভেতরে চল। আপনি যা বলবেন তাই হবে। পেয়েছেন কি আপনারা সবাই? যা যা ইচ্ছা আমার সাথে করে যাচ্ছেন। আমি আপনার সাথে ভেতরে যাব না, আপনার যা ইচ্ছা করুন। আমি আপনাকে ভয় পাই না। তোর সত্যি মনে হচ্ছে আমি তোকে এখানে ভয় দেখানোর জন্য এনেছি? তাহলে কেন এনেছেন আমাকে এখানে? সব কিছু ঠিক করতে। মানে একটু পরে এখানে তোর বিয়ে হবে। শেষমেশ আপনিও? আমিও কি? আপনিও সেটাই করেছেন যেটা রায়ান চাই। আপনারা কেউ আমাকে বিশ্বাস করছেন না। রায়ান আমাকে বিশ্বাস করিয়ে ফেলেছে যে আমার সাথে তার সম্পর্ক আছে। কতবার বলেছি আমি মিথ্যা বলছি না, রায়ান মিথ্যা বলছে। একবারের জন্য আমাকে বিশ্বাস করেছেন, এখনও রায়ানের কথা বিশ্বাস করে আমাদের বিয়ে করাতে এসেছেন। আমার কথা না হয় বাদ দিন, তাপসির কথাটা একবার চিন্তা করুন। আর কি হবে যখন জানতে পারবে আপনি আর আমার রায়ানের বিয়ে করিয়েছেন? একটা জীবিত লাশ হয়ে যাবে। এই ঢাকাটা কিভাবে সহ্য করতে পারবে আপনি চিন্তা করুন। ভাই হয়ে বোনের এত বড় সর্বনাশ আপনি করতে পারবেন? প্লিজ এমনটা করবেন না। আমি এখান থেকে অনেক দূরে চলে যাব, আপনাদের আর কোনো সমস্যা হবে না। হীর এক নাগারে কথাগুলো বলে নিঃশ্বাস নিল। তুর্য হীরের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। লক্ষ্মীর, আমি ছোট বাচ্চা নই যে আমাকে সবাই যেভাবে বোঝাবে আমি সেভাবে বুঝবো। আমিও জানি রায়ন মিথ্যা বলছে, কিন্তু এই মুহূর্তে সেটা প্রমাণ করা সম্ভব না। আর প্রমাণ করে আহামরি কোনো লাভ হবে না। প্রমাণ না হয় নাই করলাম, কিন্তু আপনি যেহেতু সত্যিটা জানেন তাহলে সবাইকে বলে দিন, আপনার কথা সবাই বিশ্বাস করবে। আমি কি বলবো তুই বল? আমি সত্যিটার এক অংশ জানি না। কিভাবে রায়ান আর তুই এক ঘরে, কিছুই জানি না। আমি কি বলবো সবাইকে? এই মাত্রই তো বললেন আপনি সব জানেন। আমি সব জানলো এতটুকু জানি তুই মিথ্যা বলছিস না।
মনে প্রাণে বিশ্বাস করি যে তোর চরিত্রে কোনো দাগ নেই। এজন্যই সবার সামনে তোকে আরো অপমানিত হওয়া থেকে বাঁচাতে চাই। কিন্তু কেন? সব কেন এর উত্তর হয় না হের। কিন্তু আমার এই কেনর উত্তর চাই। কেন চান আপনি আমাকে বাঁচাতে? সব প্রশ্নের উত্তর জানতে হবে এমন তো কোনো নিয়ম নেই। কিছু প্রশ্ন প্রশ্নই থেকে যায়। হীর একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে একটু সামনে এগিয়ে দাঁড়ালো। হীর তুর্যের দিকে ফিরে তার পেছনে দাঁড়িয়ে রইল। ঠিক সেই সময় পিচঢালা রাস্তার সব ধুলোবালি উড়িয়ে দমকা বাতাস বইতে শুরু হলো। আচমকা ধুলো ওড়াতে বেখেয়ালে হীর দু চোখ খুলে আটকে যায়। চোখ জ্বলে ওঠায় সেখান থেকে সরে যাওয়ার কথা হীরের মাথা থেকে সরে যায়। এদিকে ধুলোতে পুরো মাখামাখি হয়ে যাচ্ছে সে, কিন্তু সামনে কিছু দেখতেও পারছে না। হঠাৎই তুর্য সামনে থেকে হীরকে বুকে জড়িয়ে ধরে। আস্তে আস্তে হীর চোখ পরিষ্কার করে তুর্যের দিকে তাকায়। তুর্য চোখ বন্ধ করে আছে। হীর এখনও তার বাহুডোরে আবদ্ধ হয়ে আছে। এই স্বপ্নটা প্রতিনিয়ত দেখত হীর। একদিন পরম আবেশে তুর্য তাকে বুকে জড়িয়ে নেবে, আদরে আদরে ভরিয়ে দেবে তাকে, কপালে এঁকে দেবে ভালোবাসার স্পর্শ। কেন যেন আজ খুব লোভ হচ্ছে, ইচ্ছে করছে হীরের, ইচ্ছে করছে এই সময়টাকে লুফে নিতে। হ্যাঁ, সে আজ তার ভালোবাসাকে আপন করে নেবে। আজ সে তুর্যের নিঃশ্বাসের শব্দ শুনতে পারছে। হয়তো আজকের পর তুর্যকে এত কাছে সে কখনোই পাবে না। আজকে একটু বেহায়া হলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? চোখ দুটো বন্ধ করে নিজেকে তুর্যের বুকে পুরোপুরি এলিয়ে দিল হীর। তুর্য পূর্বের থেকেও বেশি শক্ত করে ধরল হীরকে। তুর্যকে জড়িয়ে ধরার জন্য তুর্যের পিঠ পর্যন্ত হাত দিতে বিদ্যুৎ চমকানোর শব্দে ধ্যান ভেঙে যায় হীরের। ইচ্ছে থাকা সত্ত্বেও সাহস করে উঠতে পারছে না সে। তুর্যকে নিজের করে পাওয়াটা নিছকই স্বপ্ন হীরের। কখনো যেই স্বপ্ন পূরণ হবে না সেই স্বপ্ন দেখাটাও অন্যায়। তুর্যকে নিজে থেকে সরিয়ে একটু দূরে সরে দাঁড়ালো হীর। আকাশের বুক চিরে একরাশ জলরাশি বৃষ্টির রূপ নিয়ে ধরাকে ভিজিয়ে দিচ্ছে। একে অপরকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে তাকিয়ে আছে দুজন দুজনের দিকে। দুজনের চোখের ভাষা এক হলেও প্রকাশ করার অনুমতি পাচ্ছে। বৃষ্টির প্রতিটা ফোঁটা হীর আর তুর্যকে ভিজিয়ে একাকার করে দিচ্ছে। আশেপাশে তারাবিহীন কেউ নেই। ঝড়ো বাতাস শুরু হতেই সবাই বৃষ্টি থেকে বাঁচার জন্য নিরাপদ স্থানে চলে গিয়েছে। কিন্তু হীর আর তুর্য নিজেদের মধ্যে এমন বিভোর হয়ে রয়েছিল যে তারা যে বৃষ্টিতে ভিজে একাকার হয়ে যাচ্ছে সেদিকে তাদের বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই। হঠাৎ বজ্রপাতের শব্দে তুর্যের ধ্যান ভাঙে। হীরকে ছেড়ে দিয়ে সে একটু দূরে গিয়ে দাঁড়ায়। তুর্য ছেড়ে দিলে হীর বেশ লজ্জায় পড়ে যায়। ক্রমশ সময় পেরিয়ে যাচ্ছে দেখে তুর্য হীরকে তার পরিকল্পনা বোঝাতে শুরু করে। দেখ হীর, আমি যা করতে যাচ্ছি সবার ভালোর জন্যই করতে যাচ্ছি। রায়ানের সাথে আমার বিয়ে কারো ভালো বয়ে আনবে না। তোর কি আমাকে এতটাই বোকা মনে হয়? তুই ভাবলি কি করে রায়ানের সাথে বিয়ে দেওয়ার জন্য তোকে এখানে এনেছি? তোকে আমি বিশ্বাস করি। তাহলে আমাকে এখানে এনেছেন কেন? আজ এখানে তোর আর আমার বিয়ে হবে, তাই এখানে এসেছি। কি? এক মিনিট, বোধহয় বৃষ্টির শব্দের জন্য আমি উল্টাপাল্টা শুনছি। আবার বলুন তো, কি বললেন? তুই যা শুনেছিস ঠিকই শুনেছিস। আমি তোকে বিয়ে করব, আর আজকেই। আগে শুধু আমার মনে হতো, আজ প্রমাণ হলো আপনি সত্যিই পাগল হয়ে গেছেন। লন্ডনের পানিতে কিছু মেশানো ছিল, যার জন্য আপনার আজ এই অবস্থা। ফাজলামো হচ্ছে? ফাজলামো তো আপনি করছেন। এভাবে কি বিয়ে করা যায়? আর আমি আপনাকে কেন বিয়ে করব? আপনি তো আমাকে ভালোবাসেন না, তাহলে আপনি এবার কেন বিয়ে করতে চান আমাকে? সবার ভালোর জন্য এটা আমাদের করতেই হবে। রায়ান তার বাবা মাকে কনভিন্স করে তোরা রায়ানের বিয়ে ফাইনাল করে ফেলবে। আপনি তো শিওর কিভাবে হলেন যে রায়ান আমাকে বিয়ে করবে? জানি না, কিন্তু আমার মন বলছে এখন যদি আমি কিছু না করি তাহলে আমি সব হারিয়ে ফেলবো। কি সব আবল তাবল করছেন? কি হারিয়ে ফেলেছেন আপনি? আর আপনারা যেটা মনে করছেন সেটা মোটেও সত্যি নয়। রায়ান আমাকে ভালোবাসে না, সেই সব করছে যেন তাপসিকে বিয়ে করতে না হয়। আমি ওসব আর জানতে চাই না। আমি শুধু জানি আজকে আমরা বিয়ে করব। আমি আপনাকে কিছুতেই বিয়ে করব না। কিন্তু কেন? তুই কি বুঝতে পারছিস না এটা সবার জন্য ভালো হবে? ইচ্ছে করে কারো জীবন আগুন লাগানোর মতো মেয়ে আমি নই। মানে কি বোঝাতে চাইছিস? জানি না, আমাকে বাসায় নিয়ে চলুন। হীরকে রাজি করাতে না পেরে ক্ষোভে গাড়ির বনেটে সজোরে ঘুষি মারে তুর্য।
তুর্যর এই ক্ষোভের অর্থ হীর বুঝতে পারছে না। কেন এমনটা চাইছে তুর্য? তার আর তুর্যের বিয়ে হলেও তো তেমন কোনো লাভ হবে না, কারণ রায়ান তাফসিকে এমনিতেও বিয়ে করবে না। তাহলে কি তুর্য ভাবছে রায়ানকে তাকে বিয়ে করবে? কিন্তু এটা সম্ভব নয়। রায়ান তো তাকে ভালোবাসে না। রায়ান শুধু তার আর তাফসির বিয়েটা ভাঙতে চায়, সেটা যে করেই হোক। তুর্য কিছুই স্পষ্টভাবে বলছে না, কিন্তু হীর তুর্যকে কিছুতেই বিয়ে করবে না। তুর্য আর জেসিকা একে অপরকে ভালোবাসে। তুর্যর জীবনে জেসিকার জায়গা হীর নিতে চায় না। তার জন্য জেসিকা তার ভালোবাসা হারায়, সেটা সে কখনোই চাইবে না। ভালোবাসার মানুষটিকে না পাওয়ার কষ্ট সে জানে, সেই কষ্ট অন্য কেউ পাবে সেটা তো হীর চায় না। আজ তার সাধ্যে থাকলে তাফসিকে তার ভালোবাসা ফিরিয়ে দিত সে, কিন্তু রায়ান। তুর্য রাগান্বিত মুখের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে গিয়ে বসলো হীর। সারা রাস্তা হীরের সাথে আর কোনো কথা বলেনি তুর্য। কিছুতেই যে সে হীরকে হারাতে পারবে না, কিন্তু এটা সে কিভাবে বলবে হীরকে? হাজারো জড়তা এসে ভর করে তাকে যখনই সে তার ভালোবাসার কথা, হীরের প্রতি তার দুর্বলতার কথা হীরকে বলতে চায়। জেসিকার সাথে ক্যাজুয়াল সম্পর্কটা যে তাকে এতটা যন্ত্রণায় ফেলে দেবে সে কল্পনাও করেনি। মাঝরাতে হঠাৎ করে হীরের ঘুম ভেঙে যায়। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। অসময়ে বৃষ্টিতে ভেজার ফল এটা। একটা ব্যথার ওষুধ না খেলেই না। ক্লান্ত শরীরটাকে টেনে বিছানা থেকে নামিয়ে ওষুধ বের করলো হীর, কিন্তু পানির বোতলে এক বিন্দু পানি নেই। অগত্যা জোর করে শরীরটাকে পুনরায় টেনে নিচে নামাতে হলো তাকে। বোতলটা পানি ভর্তি করে ফিরে আসার সময় হঠাৎ তাফসির রুমের সামনে এসে থমকে দাঁড়ায় হীর। ভেতর থেকে কিছু পড়ে যাওয়ার শব্দ আসছে। রাত প্রায় 2:30 বাজতে চলেছে। এত রাতে এমন উদ্ভট শব্দ হওয়াটা মোটেই স্বাভাবিক নয়। কিসের শব্দ হচ্ছে জানার জন্য দরজা ধাক্কা দিলে দরজাটা আস্তে করে খুলে যায়। হয়তো দরজা লক করতে ভুলে গিয়েছিল। ঘরের ভেতর ঢুকে হীর যা দেখতে পায় তাতে তার অন্তরাত্মা পর্যন্ত কেঁপে ওঠে। তাফসি তার ওড়না দিয়ে গলায় ফাঁসি দেওয়ার চেষ্টা করছে। ঘরের ভেতরে হীরের প্রবেশ করাটা তাফসির চোখে পড়েনি তখনও, তাই সে তার মতো চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভয় পেয়ে জোরে চিৎকার করে ওঠে হীরের চিৎকারের শব্দে তমা বেগম আর তুর্যের ঘুম ভেঙে যায়। চিৎকারের শব্দে হীরের দিকে ফিরে তাকায় তাফসি। এই সময়ে তার ঘরে হীরকে দেখে সে বেশ বিরক্ত হয়, কেননা হীর তাকে তার উদ্দেশ্য সফল হতে দেবে না। তুই আমার রুমে এই সময় কি করছিস হীর? বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা এখান থেকে। তুমি কি পাগল হলে? এসব কি করছো? নিজের জীবন কেন নিতে চাচ্ছ? নেমে আসো প্লিজ আপু, নিচে নেমে আসো, এমন করো না। হীর, তুই আমার ঘর থেকে বের হ। হীর তাফসির দিকে এগিয়ে গেলে তাফসি বাধা দেয়। তুই আর এক পা এগিয়ে এলে আমি ফাঁস দেব। এমন করো না আপু, তোমার সামনে হাত জোর করছি। আমাকে বাধা দিস না, আমার কাছে এই একটাই পথ খোলা আছে। তুই চলে যা এখান থেকে, আমাকে মুক্তি দে প্লিজ। রায়ানকে ছাড়া এই জীবনের কোনো মানে নেই। এসব বলো না। রায়ানের মতো একটা নিকৃষ্ট মানুষের জন্য নিজের জীবন শেষ করো না প্লিজ, নিচে নেমে এসো। আমার প্রথম ভালোবাসা রায়ান। জ্ঞান হওয়ার পর থেকে তাকেই জীবন সঙ্গী হিসেবে মেনে এসেছি। আজ কিভাবে পারবো তাকে অন্য কারোর হতে দেখতে? যে জীবনে রায়ান নেই সেই জীবন রাখার কোনো মানে নেই। আমি তোমার রায়ানকে তোমার কাছে ফিরিয়ে দেব, ওয়াদা করছি। নেমে আসো। তুই সত্য বলছিস? বিশ্বাস করো, তোমার রায়ান তোমারই থাকবে। অনেক কষ্টে তাফসিকে বুঝিয়ে নিচে নামিয়ে জড়িয়ে ধরল হীর। তমা বেগম আর তুর্য দরজার বাইরে থেকে নির্বাক দর্শকের মতো তাদের কলিজার টুকরার এই অবস্থা দেখে যাচ্ছে। তাদের কারোরই সাহস হচ্ছে না তাফসির সামনে যাওয়ার। বেশ কিছুক্ষণ কান্না করতে করতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে ঘুমের কোলে ঢলে পড়ে তাফসি। নিজের সন্তানকে চোখের সামনে আত্মহত্যার চেষ্টা করতে দেখা কোনো মা বাবার কাছে পৃথিবীতে নরকের থেকে কম নয়। তমা বেগমের বিপি বেড়ে তার অবস্থাও বেশ খারাপ। কিছুই বুঝে উঠতে পারছে না তুর্য কিভাবে সব ঠিক করবে। এই সব কিছুর জন্য দায়ী শুধু রায়ান। তুর্যর ইচ্ছে করছে রায়ানকে খুন করে ফেলতে। হয়তো রায়ানকে নিজের হাতে মারতে পারলে সে কিছুটা হলেও শান্তি পেত, কিন্তু সেটাও পারছে না। মাথা হ্যাং হয়ে গেছে তুর্যের।
অনেক বেশি অশান্তি লাগছে। বেলকনিতে গিয়ে সিগারেট জ্বালিয়ে রকিং চেয়ারটায় গা এলিয়ে দিল। জ্বলন্ত সিগারেট ঘন ঘন টান দিচ্ছে আর চোখ বন্ধ করে নিচ্ছে। ধোঁয়ার কুণ্ডলী রাতের আকাশের সাথে মিশে অন্ধকারটাকে আরও বেশি কালো করে দিচ্ছে। হাতে থাকা সিগারেটটা ক্রমশ ফুরিয়ে আসছে। নতুন আরেকটা জ্বালানোর জন্য প্যাকেট হাতে নিলে প্যাকেটের গায়ে ইংরেজিতে লেখাটা তার চোখে পড়ে, স্মোকিং কাজেস ক্যান্সার। লেখাটা চোখে পড়তেই তুর্যের দুই ঠোঁট আপনা আপনি কিঞ্চিত প্রসারিত হয়ে যায়। এদিকে হীর তার মুখ থেকে সিগারেট টেনে ছুঁড়ে নিচে ফেলে দিয়েছিল। এই লেখাটা দেখিয়ে বলেছিল, স্মোকিং কজেস ক্যান্সার, ইট ইজ ইনসুরিয়াস টু হেলথ। জানেন না বুঝি? লন্ডন থেকে পড়াশোনা করে এসেছেন অথচ এতটুকু জানেন না স্মোক করেন কেন? এটা ক্ষতিকর। তাড়াতাড়ি মরে যাওয়ার ইচ্ছা করে বুঝি, আর স্মোক করবেন না। প্রায় ফুরিয়ে আসা সিগারেটটা নিচে ফেলে দিয়ে পায়ের সাথে পিষে ফেলে তুর্য। নতুন আরেকটা ধরানো প্রয়োজন, কিন্তু কেন যেন ধরাতে গিয়েও থেমে যায় সে। মনে হচ্ছে কোনো এক অদৃশ্য বাধা তাকে আটকে দিচ্ছে। সিগারেটের প্যাকেটটা পাশে রেখে দাঁড়িয়ে পড়ে সে। বেলকনির রেলিং ধরে বাইরের দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ঘরে চলে যায়। ঘরের মেঝেতে গুটিসুটি হয়ে বসে আছে হীর। কিছুক্ষণ আগে তাফসিকে সে ওয়াদা করেছে রায়ানকে তার কাছে ফিরিয়ে দেবে। তাফসিকে মিথ্যা বললেও নিজেকে কিভাবে মিথ্যা বলবে সে? রায়ান কে যে তার কে ফেরানো সম্ভব নয় সেটা সে জানে, কিন্তু তাফসিকে কি করে বোঝাবে? আজ একটু দেরি হলেই তাফসিকে হারিয়ে ফেলতো তারা। যেভাবেই হোক তাফসিকে স্বাভাবিক করতে হবে, আর এর জন্য তাফসির মন থেকে তার আর রায়ানের মধ্যেকার মিথ্যা সম্পর্কের ভয় দূর করতে হবে। তার জন্য যা করতে হবে তাই করবে সে। তাফসির জীবনের সামনে এটা নিতান্তই তুচ্ছ। পরদিন রায়ান তার বাবা মা চৌধুরী মেনশনে এসে হাজির হন। আফজাল সাহেব বাসায় না থাকায় তমা বেগম তাদের সাথে দেখা করেন। ভোর রাতে তাফসিকে ঘুমের ওষুধ দেওয়াতে সে এখনও ঘুমিয়ে আছে। হীর তাদের সামনে আসেনি, কিন্তু আড়লে লুকিয়ে দেখছে। রায়ানের ভাঙাচোরা চেহারা দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছে মতো মেরেছে তাকে। হীর খানিকটা চিন্তা করে ধারণা করলো হয়তো কালকে তুর্য তাকে মেরেছে। এমন পরিস্থিতিতেও হীরের বেশ খুশি লাগছে এই ভেবে যে তুর্যকে রান মেরেছে। নিজের খুশিকে দমিয়ে আবার কান পাতায় মনোযোগী হলো হীর। উদ্দেশ্য তাদের আসার কারণ তাকে জানতে হবে। তবে কারণটা যে এত ভয়াবহ হতে পারে সেই সম্পর্কে হীরের বিন্দুমাত্র আন্দাজ ছিল না। রায়ান আর তার বাবা মা হীর আর রায়ানের বিয়ের কথা বলতে এখানে এসেছে। রায়ানের বিয়ের প্রস্তাবে তমা বেগমের মাথা চক্কর দিয়ে ওঠে। হয়তো এটাই বাকি ছিল। তমা বেগম এমনিতেও হীরকে পছন্দ করে না, এখন তো কোটি টাকার বিনিময়েও বিশ্বাস করবে না। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো তাফসির কি হবে? তাফসির যদি বিয়ের কথা জানতে পারে তাহলে? আফজাল সাহেবের অনুপস্থিতিতে তমা বেগম তাদের কিছুই বলে না। তুর্যর বাবা কিছু কাজে ঢাকার বাইরে গিয়েছে, আমি এখন কিছুই বলতে পারবো না, আপনারা অপেক্ষা করুন কিছুদিন। রায়ান তার বাবার কানে কানে কিছু বললে রায়ানের বাবা আবার বলতে শুরু করে, আফজাল আসার পর বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। এতে তো কোনো সন্দেহ নেই যে রায়ান আর হীর একে অপরকে ভালোবাসে, তাই শুভ কাজে দেরি করাটা ঠিক না। আর এখানে কারো অনুমতি নেওয়ারও প্রয়োজন নেই, বিয়েটা অবশ্যই হবে। তমা বেগম বেশ হতাশ হয়ে উত্তর দিলেন, হয়ে গেলেই বোধহয় ভালো। সব সমস্যার মূল ওই মেয়েটাই। ওই মেয়ের জন্য আমার মেয়ে আজ। কাল রাতের কথাটা বলতে গিয়েও বলতে পারলেন না তমা বেগম। রায়ান তমা বেগমের কথাকে তোয়াক্কা না করে একটা বিজয়ে হাসি হেসে সেখান থেকে উঠে চলে গেলেন। বারবার মাথাটা চক্কর দিয়ে উঠছে হীরের। কিছুই ভেবে কুল পাচ্ছে না সে। কি করলে সব ঠিক করতে পারবে সে? তার কি তুর্যের আইডিয়াটা মেনে নেওয়া উচিত? তার আর তুর্যের বিয়ে হলে কি সব ঠিক হয়ে যাবে? অন্তত তাফসির ভুল ধারণা ভাঙবে এই বিয়ের মাধ্যমেই। কিন্তু তবুও রায়ান তো ভালো হবে না, সে তাফসিকে কষ্ট দেবেই। এসব চিন্তা করতে করতে আবার হীরের মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। এমন মাথা ব্যথা নিয়ে মানুষ বাঁচে কি করে?